Hello everyone, welcome to today's slide. How are you all today? I hope you all are doing good and your preparation is also going well. আজকে রেসপিরেশনের এই সেকেন্ড লেকচারে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা যারা এর আগের লেকচারটা অ্যাটেন্ড করোনি, তোমরা অবশ্যই প্রথমে সেই লেকচারটা অ্যাটেন্ড করবে, তারপরে এই সেকেন্ড লেকচারটা অ্যাটেন্ড করবে, তাহলে তোমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। And one more thing, that this, as per schedule, this lecture was supposed to be uploaded yesterday, but due to some technical issues, we could not upload the lecture yesterday. আমরা কালকে লেকচারটা আপলোড করতে পারিনি, কিন্তু অ্যাজ পার শিডিউল কালকে লেকচারটা আপলোড হওয়ার কথা ছিল। সো আই উড লাইক টু সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ ফর দ্যাট পার্ট। সেটার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। অ্যান্ড আমি এটা অ্যাশিওর করছি যে এরপরে তোমরা বাকি সমস্ত লেকচার অ্যাজ পার শিডিউল পাবে। ওকে, যারা জানো না তাদের জন্য বলে দিই, মানডে, ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডে, সোমবার, বুধবার এবং শনিবার সন্ধ্যে 6টার পরে তোমরা লেকচার পেয়ে যাবে। ওকে, সো উইথ দ্যাট অল বিং সেড, আজকের লেকচারটা তাহলে শুরু করা যাক উইথ ফুল অফ এনার্জি অ্যাজ অলওয়েজ। তো প্রথমেই আমরা দেখে নেব আজকে কি কি টপিক আমরা করতে যাচ্ছি। প্রথমে এর আগের লেকচারে যে হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্ক ডিসকাশন হবে, তারপরে হোয়াট ইজ সারফেক্ট্যান্ট, ওকে, এটা আলোচনা হবে, তারপরে লাং কমপ্লায়েন্স, দেন উই উইল টক অ্যাবাউট ওয়ার্ক অফ ব্রিদিং, ইন্ট্রাথোরাসিক অ্যান্ড ইন্ট্রাপ্লিউরাল প্রেশার, তারপরে পার্শিয়াল প্রেশার অফ গ্যাসেস অ্যাট ডিফারেন্ট পজিশন, আমরা ডিফারেন্ট পজিশনে বিভিন্ন গ্যাসের পার্শিয়াল প্রেশারটা দেখব, মিনস অক্সিজেন অ্যান্ড CO2 বেসিক্যালি। এরপরে এক্সচেঞ্জ অফ গ্যাসেস বিটুইন লাংস অ্যান্ড ব্লাড অ্যান্ড বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যুস, এটা আমরা দেখব। এরপরে স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন অ্যান্ড ফাংশন, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্টলি আমরা আজকের লেকচারের কোশ্চেন প্র্যাকটিস করব। ওকে, ওকে, সো হিয়ার উই হ্যাভ দ্য ফার্স্ট টপিক অফ দ্য ডে, হোমওয়ার্ক ডিসকাশন। আগের ক্লাসে আমরা হোমওয়ার্কগুলো করব। সো প্রথমে আমাদের কাছে যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, হুইচ অফ দ্য ফলোয়িং factors affect the diffusion of gases in the lungs? Diffusion of gases টা কোন কোন ফ্যাক্টর এফেক্ট করে সেটা আমরা এর আগের দিন দেখেছিলাম, যে ডিফিউশন মেমব্রেনের যে থিকনেসটা ছিল সেটা কিন্তু রেট অফ ডিফিউশনকে কন্ট্রোল করতো। মিনস থিকনেস যত বেশি হবে রেট অফ ডিফিউশন তত কমে যাবে, থিকনেস যত কম হবে রেট অফ ডিফিউশন তত বেড়ে যাবে। তো এখানে যে প্রথম অপশনটা আমরা দেখতে পাচ্ছি, থিকনেস অফ ডিফিউশন মেমব্রেন, এটা কারেক্ট। দেন উই হ্যাভ পার্শিয়াল প্রেশার অফ গ্যাস, পার্শিয়াল প্রেশার অফ গ্যাস যত বেশি হবে ডিফিউশন রেট কিন্তু তত বেশি হয়, তো এটাও আমাদের ট্রু। এরপরে সলিউবিলিটি অফ গ্যাস, হ্যাঁ, সলিউবিলিটি অফ গ্যাসের উপরেও কিন্তু ডিফিউশন রেটটা ডিপেন্ড করে, তো এই অপশনটাও আমাদের ট্রু হবে। তো ডি অপশন, অল অফ দি অ্যাবভ, প্রত্যেকটাই সঠিক। এরপরে which gas has a higher solubility in blood compared to oxygen? এখানে কোন গ্যাসটার সলিবিলিটি বেশি অক্সিজেনের তুলনায়? তো নাইট্রোজেন কম সলিউবল, লেস সলিউবল। তারপরে আমাদের কাছে রয়েছে কার্বন ডাই অক্সাইড, দিস ইজ মোর সলিউবল, দিস ইজ ট্রু, নট হাইড্রোজেন, নট হিলিয়াম। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে কার্বন ডাই অক্সাইড this is approximately 24 to 25 times more soluble than oxygen. ওকে, এটা অক্সিজেনের তুলনায় কিন্তু 24 থেকে 25 গুণ বেশি সলিউবল। ওকে, সো নেক্সট উই হ্যাভ হোয়াট ইজ দ্য বাই প্রোডাক্ট অফ অ্যানারোবিক রেসপিরেশন ইন ইস্ট? ইস্টের ক্ষেত্রে অ্যানারোবিক রেসপিরেশনের সময় কি বাই প্রোডাক্টটা তৈরি হয়? আমরা এর আগে দেখেছিলাম ইস্ট কিন্তু ফার্মেন্টেশন করতো। ইস্টে যে সেলুলার রেসপিরেশনটা হয় দ্যাট ইজ ফার্মেন্টেশন, দ্যাট ইজ অ্যানারোবিক রেসপিরেশন, অলসো নোন অ্যাজ ফার্মেন্টেশন। তো ইস্ট যে ফার্মেন্টেশনটা করতো সেটা ছিল আমাদের অ্যালকোহলিক ফার্মেন্টেশন। ইফ ইউ ক্যান রিমেম্বার, দ্যাট ওয়াজ alcoholic fermentation. Okay, and during this process from গ্লুকোজ থেকে কি তৈরি হয়েছিল? গ্লুকোজ থেকে তৈরি হয়েছিল কিন্তু আমাদের ইথেনল বা ইথাইল অ্যালকোহল,
ইথানল প্লাস CO2। ওকে, তো CO2 অ্যান্ড ইথেনল তৈরি হয়েছিল, তো এখানে আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে কিন্তু অপশন বি। ওকে, নেক্সট আমরা দেখব ওয়ের ডাজ সেলুলার রেসপাইরেশন প্রাইমারিলি অকার। সেলুলার রেসপাইরেশনটা মূলত কোথায় হয়ে থাকে? সেলুলার রেসপাইরেশন যেটা আমাদের হয়ে থাকে সেটা মূলত প্রথমে আমরা এর স্টেপগুলো দেখে নিই। এর মূলত তিনটে স্টেপ হয়ে থাকে। প্রথমে হচ্ছে গ্লাইকোলাইসিস, ওকে, তো প্রথমে আমাদের রয়েছে গ্লাইকোলাইসিস, দেন ক্রেবস সাইকেল, দেন ইটিএস। ইটিএস মিনস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো এই তিনটে স্টেপে মূলত সেলুলার রেসপাইরেশনটা হয়ে থাকে ফর অ্যারোবিক রেসপাইরেশন। এখানে কিন্তু রেসপাইরেশনের কথাটা বলা নেই। যখন বলা থাকবে না যে অ্যারোবিক না অ্যানারোবিক, তখন আমরা বাই ডিফল্ট ধরে নেব সেটা অ্যারোবিক রেসপাইরেশন। তো অ্যারোবিক রেসপাইরেশন যদি হয় তাহলে এখানে আমাদের গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল অ্যান্ড ইটিএস হবে। এখানে গ্লাইকোলাইসিস প্রসেসটা যেখানে হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম, এটা কিন্তু সাইটোপ্লাজমে হয়ে থাকে। আর বাকি যে দুটো প্রসেস রয়েছে, এই যে দুটো প্রসেস ক্রেবস সাইকেল অ্যান্ড ইটিএস, এই দুটো কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়ায় হয়ে থাকে। দিস occurs inside our mitochondria। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্রসেস হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে, আর বাকি যে দুটো মেজর প্রসেস সেটা হচ্ছে কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়ায়। ওকে, তো এখানে আমাদের সাইটোপ্লাজম কিন্তু অপশনে নেই, তো মাইটোকন্ড্রিয়া আমাদের অপশন হয়ে যাবে। দিস উইল বি দ্য ট্রু অপশন। কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে এখানে যদি অপশনের মধ্যে সাইটোপ্লাজম অ্যান্ড মাইটোকন্ড্রিয়া দুটোই যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু প্রায়োরিটি যেত কিন্তু মাইটোকন্ড্রিয়ায়। আর দুটো অপশন যদি থাকতো আর আরেকটা অপশনে যদি এরকম থাকতো বোথ অপশন ইজ কারেক্ট, দেন অপশন যেটা সঠিক হতো সেই ক্ষেত্রে বোথ অপশন উইল বি কারেক্ট। ওকে, তো এই ক্ষেত্রে এই পার্টিকুলার কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়া আনসার হবে, কারণ এখানে সাইটোপ্লাজম কিন্তু দেওয়া নেই। যদি দুটোই দেওয়া থাকতো দুটোই আনসার হতো, আর দুটো দেওয়া থাকলে আর যদি একটাই কারেক্ট চুজ করতে হতো তখন কিন্তু প্রায়োরিটি আমরা দিতাম মাইটোকন্ড্রিয়াকে। ওকে, আই হোপ ইউ গট ইট। এরপরে আমাদের কাছে রয়েছে উইচ স্ট্রাকচার প্রিভেন্টস ফুড ফ্রম এন্টারিং দ্য ট্র্যাকিয়া। ট্র্যাকিয়াতে ফুডটাকে ঢুকতে কে বাধা দেয়? ওকে, তো আমরা প্রথমে একটা স্ট্রাকচার দেখে নিই। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ ট্র্যাকিয়া, আর ট্র্যাকিয়ার উপর এখানে ল্যারিংস রয়েছে। এইখানে একটা ওপেনিং রয়েছে, যে ওপেনিং দিয়ে আমাদের এয়ারটা ট্র্যাকিয়ার ভেতরে প্রবেশ করে। এই যে ওপেনিংটা, এই ওপেনিংটাকে বলা হয় কিন্তু গ্লটিস। ওকে, আর আমরা প্রত্যেকেই জানি যে এই যে উইন্ড পাইপ, এই উইন্ড পাইপের পেছনে, ঠিক পেছনে কিন্তু আমাদের ইসোফেগাসটা রয়েছে। তো আমরা আমাদের খাবারটা কিন্তু ঠিক এর পেছন দিয়ে প্রবেশ করে খাদ্যনালীতে বা ইসোফেগাসে। এবার যখন আমরা খাদ্যটা গ্রহণ করি তখন কিন্তু সেই খাবারটা ডিউরিং এনগালফিং, যখন আমরা সোয়ালো করি বা সে খাবারটা গিলে ফেলি, তখন সেই সময় কিন্তু আমাদের এই যে ট্র্যাকিয়াল ওপেনিং বা গ্লটিস, এটা দিয়ে কিন্তু খাবারটা এই শ্বাসনালীতে বা ট্র্যাকিয়ার ভেতরে কিন্তু প্রবেশ করতে পারে। সো দেয়ার ইজ এ চান্স। তো এটাকে যদি আমরা প্রিভেন্ট না করি, যদি এটাকে আমরা প্রিভেন্ট না করি, তখন সেই ক্ষেত্রে কিন্তু খাবারটা আমাদের শ্বাসনালীতে প্রবেশ করবে বা ট্র্যাকিয়ার মধ্যে প্রবেশ করবে, আর সেটা কিন্তু আমাদের ব্রিদিং প্রসেসটাকে হিন্ডার করবে বা বাধা দেবে। তো সেটার জন্য আমাদের বডিতে একটা মেকানিজম রয়েছে, একটা স্পেশাল স্ট্রাকচার রয়েছে। দ্যাট স্পেশাল স্ট্রাকচার ইজ নোন অ্যাজ এপিগ্লটিস। এটা কিন্তু একটা ঢাকনার মতো স্ট্রাকচার। এটা আমাদের এই গ্লটিস বা যে ওপেনিং অফ ট্র্যাকিয়া, এটাকে কিন্তু ঢেকে দেয়, ওকে, কভার করে দেয়। যখন খাবারটা আমরা ভেতরে গ্রহণ করি তখন কিন্তু এই যে এপিগ্লটিসটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এই গ্লটিসকে কভার করে ফেলে, ফলে খাবারটা কিন্তু আর তখন এই ট্র্যাকিয়ার ভেতরে প্রবেশ করতে পারে না। তো আমাদের এখানে প্রশ্নে যেটা জিজ্ঞেস করা হচ্ছে যে উইচ স্ট্রাকচার প্রিভেন্টস ফুড ফ্রম এন্টারিং দ্য ট্র্যাকিয়া, তো এখানে আমাদের অপশনটা হয়ে যাবে, ট্রু অপশন ইজ এপিগ্লটিস। দিস এপিগ্লটিস ইজ আ কার্টিলেজিনাস ফ্ল্যাপ অর একটা ঢাকনার মতো বা একটা ক্যাপের মতো স্ট্রাকচার, যেটা গ্লটিসকে কভার করে ফেলে ডিউরিং এনগালফিং দ্য ফুড। ওকে, তো এখানে আমাদের ট্রু অপশন হয়ে যাবে কিন্তু আমাদের এপিগ্লটিস। ওকে, এরপরে আমাদের জিজ্ঞেস করা হচ্ছে হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য ট্র্যাকিয়াল কার্টিলেজ। ট্র্যাকিয়ার মধ্যে কার্টিলেজ থাকে, ইয়েস উই অল নো ট্র্যাকিয়ার মধ্যে হাইলাইন কার্টিলেজ থাকে। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে এইরকম যে ট্র্যাকিয়া ছিল, এই যে ট্র্যাকিয়া ছিল, এখানে কিন্তু আমাদের সি শেপড ইনকমপ্লিট হাইলাইন কার্টিলেজ ছিল। সেটা কিন্তু সম্পূর্ণ রাউন্ড ছিল না, সেটা কিন্তু ইনকমপ্লিট ছিল, আর তার শেপটা ছিল কিন্তু সি শেপড। ওকে, এটা ছিল ভেন্ট্রালি কমপ্লিট অ্যান্ড ডরসালি ইনকমপ্লিট। ওকে,
আর এর সংখ্যাটা ছিল কিন্তু 12 থেকে 16টা সি শেপ হায়ালিন কার্টিলেজ। ওকে, তো এখানে আমাদের অপশনটা হয়ে যাবে কিন্তু সি শেপড। ওকে, এরপরে আমরা দেখব হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ পার্ট অফ থোরাসিক চেম্বার। থোরাসিক চেম্বারের পার্ট কোনটা না? যেখানেই তোমরা দেখবে নট লেখা রয়েছে, ইনকারেক্ট লেখা রয়েছে, নট কারেক্ট লেখা রয়েছে, নট ট্রু লেখা রয়েছে, এই ধরনের যে স্টেটমেন্ট বা এই ধরনের যে ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোকে কিন্তু সব প্রথমে কিন্তু সেই ওয়ার্ডটাকে মার্ক করবে। ওকে, কারণ এই ধরনের প্রশ্নে কিন্তু এই যে কি ওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু প্রশ্নটাকে ভুল করিয়ে দেওয়ার পেছনে একটা কিন্তু এর মেজর রোল থাকে। ওকে, একটা বেশি সম্ভাবনা থাকে যে এই ধরনের যখন স্টেটমেন্ট থাকবে তখন এই যে ওয়ার্ডটা নট, ইনকারেক্ট, নট কারেক্ট, নট ট্রু, এই ধরনের ওয়ার্ড যদি আমরা ঠিকঠাকভাবে যদি আমরা ফোকাস না করি, খেয়াল না করি, তখন কিন্তু আমাদের প্রশ্নটা জানা প্রশ্নও কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, সো বি মাইন্ডফুল অ্যাবাউট দিস থিং। তো থোরাসিক চেম্বারের পার্ট কোনটা না? আমরা এর আগের দিন দেখেছিলাম থোরাসিক চেম্বারে আমাদের কি কি পার্ট ছিল। আমাদের ডরসালি ছিল কিন্তু ভার্টিব্রাল কলাম, তারপরে সামনে আমাদের ছিল যেটা আমাদের ভেন্ট্রালি স্টার্নাম, ল্যাটারালি রিবস, অ্যান্ড অ্যাট দ্য লোয়ার পজিশন উই হ্যাভ ডায়াফ্রাম। ওকে, তো এখানে কি কি দেওয়া রয়েছে আমরা দেখে নিই। ভার্টিব্রাল কলাম দেওয়া রয়েছে, সো ইয়েস, দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার থোরাসিক চেম্বার। দেন উই হ্যাভ স্টার্নাম, দিস ইজ অলসো দ্য পার্ট অফ থোরাসিক চেম্বার। নাও উই হ্যাভ diaphragm, this is also the part of thoracic chamber. But femur is the thigh bone, এটা কিন্তু আমাদের পায়ে থাকে। ওকে, দিস ইজ দ্য থাই বোন, দিস ইজ নট এট অল দ্য পার্ট অফ থোরাসিক চেম্বার। তো এখানে আমাদের নট কারেক্ট অপশনটা কোনটা হবে? দিস ইজ নট কারেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ডায়াফ্রাম ইন ব্রিদিং? ব্রিদিং এর ক্ষেত্রে ডায়াফ্রামের রোলটা কি ছিল? আমরা দেখেছিলাম ব্রিদিং এর সময় কিন্তু ডায়াফ্রাম যে মূল কাজটা করতো সেটা ছিল থোরাসিক চেম্বারের যে ভলিউমটা সেটাকে কিন্তু সে বাড়াতো বা কমাতো। ওকে, ডিউরিং ইনহেলেশন সে থোরাসিক চেম্বারের যে ভলিউমটা সেটাকে বাড়িয়ে দিত, ডিউরিং এক্সহেলেশন থোরাসিক চেম্বারের যে ভলিউমটা সেটাকে সে কমিয়ে দিত। বাই কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন সে এই ভলিউমটাকে বাড়ানো কমানো করে থাকে। তো এখানে আমরা বাকি অপশনগুলো দেখবো। এবার কি বলা হচ্ছে এখানে, এক্সপ্যান্ডস থোরাসিক ক্যাভিটি ডিউরিং ইন্সপাইরেশন। ইয়েস, ইন্সপাইরেশনের সময় এই থোরাসিক ক্যাভিটির যে ভলিউম সে ভলিউমটাকে এক্সপ্যান্ড করে, ইনক্রিজ করে। বাই উইচ, কিভাবে ইনক্রিজ করে? বাই কন্ট্রাকশন। এটা ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট হয়ে যায়, এটা প্রথমে আর্চ শেপ থাকে, কন্ট্রাক্ট হয়ে গেলে এটা ফ্ল্যাট হয়ে যায়। ওকে, এরপরে কি বলা হচ্ছে, কন্ট্রাক্টস ডিউরিং এক্সপাইরেশন। এক্সপাইরেশনের সময় কন্ট্রাক্ট হয় না, রিল্যাক্স হয়ে যায়, তো এটা আমাদের ভুল হয়ে যাবে। এরপরে ফিল্টার্স এয়ার, নট। এরপরে হচ্ছে আমাদের প্রডিউস সাউন্ড, এটাও কিন্তু আমাদের ভুল অপশন। তো আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে কিন্তু আমাদের এখানে এক্সপ্যান্ডস থোরাসিক ক্যাভিটি ডিউরিং ইন্সপাইরেশন। এরপরে আমাদের কাছে রয়েছে হোয়াট হ্যাপেন্স ডিউরিং ফোর্সড এক্সপাইরেশন। ওকে, এখানে কিছু জিনিস আমি বলে নিই যে এর আগে ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম ফোর্সড এক্সপাইরেশন যেটা ছিল সেটা কিন্তু একটা অ্যাক্টিভ প্রসেস ছিল। দিস ওয়াজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। ওকে, একটা জিনিস মাথায় রাখবে, যদি এক্সপাইরেশন বলা হয় তাহলে সেটা কিন্তু একটা প্যাসিভ প্রসেস, কিন্তু এক্সপাইরেশনের আগে যদি ফোর্সড লেখা থাকে মিন্স যখন ফোর্সড এক্সপাইরেশন থাকবে তখন সেটা কিন্তু একটা স্পেশাল প্রসেস, অ্যান্ড দ্যাট প্রসেস ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস। ফোর্সড এক্সপাইরেশন কিন্তু একটা অ্যাক্টিভ প্রসেস। নর্মাল এক্সপাইরেশন যদি বলা হয় তখন সেটা কিন্তু একটা প্যাসিভ প্রসেস, ফোর্সড এক্সপাইরেশন কিন্তু একটা অ্যাক্টিভ প্রসেস। তো এই ডিফারেন্সটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এখানে কিন্তু একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেকের ক্ষেত্রে এটা ভুল হয়ে যায় যে ফোর্সড এক্সপাইরেশন অ্যান্ড এক্সপাইরেশন এটা গুলিয়ে ফেলে। তো এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ফোর্সড এক্সপাইরেশন হচ্ছে আমাদের অ্যাক্টিভ প্রসেস, নট প্যাসিভ প্রসেস। নর্মাল এক্সপাইরেশন ইজ প্যাসিভ প্রসেস। ওকে, আমরা এটা দেখেছিলাম যে ফোর্সড এক্সপাইরেশনের ক্ষেত্রে কিন্তু দুটো স্পেশাল মাসল কিন্তু ইনভলভ ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে একটা মাসল ছিল আমাদের ক্ষেত্রে অ্যাবডোমিনাল মাসল, আর একটা ছিল আমাদের কাছে ইন্টারকস্টাল মাসল। এই দুই মাসলস কি করতো? কন্ট্রাক্ট করতো, আর এই কন্ট্রাকশনের মাধ্যমে কিন্তু আমাদের ফোর্সড এক্সপাইরেশন প্রসেসটা হতো। তো এখানে আমরা দেখব কি লেখা রয়েছে, অনলি ডায়াফ্রাম কন্ট্রাক্টস। না, এখানে ডায়াফ্রাম শুধু ইনভলভ হয় না, বাকিগুলো ইনভলভ হয়, কিন্তু এখানে লেখা রয়েছে ডায়াফ্রাম কন্ট্রাক্টস। এই কন্ট্রাক্ট কথাটা কিন্তু ভুল লেখা রয়েছে। যখন এক্সপাইরেশন হবে ডায়াফ্রাম সবসময় কিন্তু
রিল্যাক্স পজিশনে চলে যাবে। তো এটা আমাদের ভুল অপশন এখানে। এরপরে রয়েছে ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেলস অ্যান্ড অ্যাবডোমিনাল মাসেলস কন্ট্রাক্ট, ইয়েস অ্যাবসোলিউটলি ট্রু। এরপরে বলা রয়েছে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস রিল্যাক্স, এখানে হ্যাঁ এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস যেটা রয়েছে সেটা কিন্তু রিল্যাক্স হবে, এটাও কিন্তু ট্রু। ওকে, কারণ আমরা এর আগে দেখেছিলাম যখন এক্সপাইরেশন হয় তখন কিন্তু এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস সবসময় কিন্তু রিল্যাক্স পজিশনে যাবে, না হলে কিন্তু এক্সপাইরেশন প্রসেসটা হবে না। ওকে, এরপরে আমাদের কাছে রয়েছে নো মাসেল অ্যাক্টিভিটি, না এটা কিন্তু একদমই ভুল, কারণ উইদাউট মাসেল অ্যাক্টিভিটি থোরাসিক চেম্বারের যে ভলিউমটা সেটা কিন্তু অ্যাডজাস্ট করা সম্ভব নয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দুটো অপশন আমরা কারেক্ট পাচ্ছি। তো এখানে যদি আমাদের আরেকটা অপশন থাকতো বোথ বি অ্যান্ড সি কারেক্ট, তাহলে আমাদের কিন্তু এই অপশনটা ট্রু হতো। ওকে, নেক্সট আমরা দেখে নেব উইচ ইজ দ্য অ্যাভারেজ ব্রিদিং রেট ইন হেলদি অ্যাডাল্ট, এটা আমরা এর আগের দিন পেয়েছিলাম 12 থেকে 16 বার। এরপরে নেক্সট আমরা দেখে নেব উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট রেজিডুয়াল ভলিউম, রেজিডুয়াল ভলিউম সম্বন্ধে কোনটা সঠিক, আমরা কি পেয়েছিলাম এর আগের দিন, রেজিডুয়াল ভলিউম কি ছিল? ক্যান এনি ওয়ান অফ ইউ রিমেম্বার দ্য থিং? ইয়েস, রেজিডুয়াল ভলিউম কি ছিল? যে ভলিউমটা লাংসের ভেতরে থেকে যেত, কখনোই বেরিয়ে আসবে না, যে ভলিউমটা লাংস থেকে কখনোই বেরিয়ে আসবে না, সেই ভলিউমটা হচ্ছে কিন্তু আমাদের রেজিডুয়াল ভলিউম। তো এখানে কি লেখা রয়েছে? ইট ক্যান বি এক্সপেলড কমপ্লিটলি, নট অ্যাট অল, কমপ্লিটলি তো দূরের কথা, তার কোনো অংশই বের করা সম্ভব নয়। ইট প্রিভেন্টস লাং কলাপস, ইয়েস ইয়েস দিস ইজ ট্রু, এটা লাংসকে কোল্যাপসিং থেকে রক্ষা করে, বা আমাদের যে ফুসফুস সেটাকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। এরপরে বলা হচ্ছে ইট ইজ মেজার্ড বাই স্পাইরোমিটার, নট অ্যাট অল, স্পাইরোমিটারের মাধ্যমে কিন্তু আমরা রেজিডুয়াল ভলিউমকে মেজার করতে পারি না। আর এটাও আমরা এর আগের লেকচারে দেখেছিলাম যে সমস্ত লাং ক্যাপাসিটির মধ্যে রেজিডুয়াল ভলিউম রয়েছে সেসবও কিন্তু আমরা স্পাইরোমিটারের মাধ্যমে মেজার করতে পারি না। যেমন আমরা দেখেছিলাম ফাংশনাল রেজিডুয়াল ক্যাপাসিটি, আমরা দেখেছিলাম টোটাল লাং ক্যাপাসিটি, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের রেজিডুয়াল ভলিউম ইনক্লুডেড রয়েছে, তাই আমরা এই দুই ক্যাপাসিটিকেও কিন্তু আমরা উইথ দ্য হেল্প অফ স্পাইরোমিটার মেজার করতে পারবো না। ওকে, এরপরে ইট ইজ জিরো ইন হেলদি হিউম্যান অর হেলদি ইন্ডিভিজুয়াল, এটা কি জিরো ছিল? না, অ্যাবসলিউটলি রং। এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম এর আগের দিন? 1100 থেকে কিন্তু 1200 ml হয়ে থাকে। ওকে, নেক্সট আমরা দেখব, তো আমাদের এখানে ট্রু অপশন কোনটা? বি। এরপরে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম আইআরভি কি পেয়েছিলাম আমরা এর আগের দিন? 2500 থেকে 3000 ml। নেক্সট আমরা দেখব which gas has the highest partial pressure in atmospheric air? ওকে, এখানে একটা বিষয় মাথায় রাখবে যে গ্যাসের পরিমাণটা বেশি তার পার্শিয়াল প্রেশারও কিন্তু বেশি থাকবে, কারণ পার্শিয়াল প্রেশারটা নাম্বার অফ মোলসের উপর ডিপেন্ড করে, যার নাম্বার অফ মোলসটা বেশি তার মোল ফ্র্যাকশনটা বেশি হয়। যারা একটু কেমিস্ট্রি জানো তাদের ক্ষেত্রে বলছি এটা, যার মোলটা বেশি তার মোল ফ্র্যাকশন বেশি হয়, আর মোল ফ্র্যাকশনটা কিন্তু টোটাল প্রেশারের সাথে যখন মাল্টিপ্লাই হয় তখন কিন্তু পার্শিয়াল প্রেশারটা বেরিয়ে আসে। আমরা মোল ফ্র্যাকশনকে এক্স দিয়ে ডিনোট করি, এইটা যখন আমাদের টোটাল প্রেশারের সাথে মাল্টিপ্লাই হয় তখন কিন্তু আমাদের পার্শিয়াল প্রেশার অফ এনি গ্যাস, লেট ইট বি অক্সিজেন, আমরা যদি অক্সিজেনে বের করি তাহলে আমাদের মোল ফ্র্যাকশন অফ অক্সিজেন ইন্টু টোটাল প্রেশার, এটা হয় আমাদের পার্শিয়াল প্রেশার। তো যার টোটাল প্রেশারটা তো আমাদের ফিক্স, দিস ইজ 180 m, দিস ইজ কনস্ট্যান্ট। তো এখানে ভ্যারি কোনটা করে? ভ্যারি করে মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন মানে মোলস অফ দ্যাট গ্যাস বাই টোটাল মোল, টোটাল মোল। ওকে, তো টোটাল মোলটাও কিন্তু কনস্ট্যান্ট, তো ভ্যারি কোনটা করছে? মোলস, নাম্বার অফ মোলস। তো যেই গ্যাসের নাম্বার অফ মোলস বেশি থাকবে অ্যাটমসফিয়ারে সেই গ্যাসের পার্শিয়াল প্রেশারটাও কিন্তু বেশি হবে। আমরা প্রত্যেকে জানি নাইট্রোজেন কিন্তু সব থেকে বেশি থাকে আমাদের অ্যাটমসফিয়ারে, তাই নাইট্রোজেনের নাম্বার অফ মোলসও বেশি থাকবে, তো নাইট্রোজেনের মোল ফ্র্যাকশনটাও বেশি হবে। নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন যখন বেশি হবে তখন এটা টোটাল প্রেশারের সাথে মাল্টিপ্লাই হয়ে গিয়ে যে নাইট্রোজেনের ক্ষেত্রে যে পার্শিয়াল প্রেশারটা আসবে সেটাও কিন্তু সব থেকে বেশি হবে। তো আমাদের অপশন হবে কিন্তু এটা নাইট্রোজেন। নেক্সট আমরা দেখব হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ অক্সিজেন ডিফিউশন ইন লাংস। আমরা লাংসের ক্ষেত্রে কি দেখেছিলাম যে আমাদের এরকম একটা স্ট্রাকচার ছিল, যেটা উপরে আমরা দেখেছিলাম অ্যালভিওলাই আর নিচে দেখেছিলাম আমাদের একটা ব্লাড ভেসেলস ছিল। তো আমরা এইখানে যে ব্লাড ভেসেলসটা দেখতে পাচ্ছি এখানে, এই ব্লাড ভেসেলসে এইটা আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড, দিস ইজ অক্সিজেনেটেড ব্লাড,
অ্যান্ড দিস ইজ অ্যালভিওলাই। এখানে আমরা কি পেয়েছিলাম যে অ্যালভিওলাই থেকে অক্সিজেনটা কিন্তু ব্লাডের ভেতরে চলে আসে, ডিফিউজ হয়ে যায়, আর ব্লাড থেকে CO2 কিন্তু অ্যালভিওলাইয়ের মধ্যে চলে যায়। তো অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এর ডিফিউশনের ডাইরেকশনটা হচ্ছে অ্যালভিওলাই থেকে ব্লাড, তো ফ্রম অ্যালভিওলাই টু ব্লাড, দিস উইল বি দ্য আনসার। এরপরে আমরা দেখব হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ কার্বন ডাইঅক্সাইড ডিফিউশন ইন টিস্যুস। টিস্যুর মধ্যে কার্বন ডাইঅক্সাইড ডিফিউশনের ডাইরেকশনটা কি? ওকে, এখানে আমাদের রয়েছে টিস্যু, এখানে আমাদের রয়েছে ব্লাড ভেসেলস। তো আমরা দেখেছিলাম যে অক্সিজেনেটেড ব্লাড যে অক্সিজেন নিয়ে টিস্যুর কাছে পৌঁছায়, এই অক্সিজেনটা কিন্তু সে টিস্যুকে ডেলিভার করে দেয়, টিস্যুকে কি করে ডেলিভার করে দেয়, আর টিস্যুতে উৎপন্ন হয়ে থাকা যে CO2 আফটার মেটাবলিজম, সেইটা কিন্তু সে কোথায় ডেলিভার করে দেয়? ব্লাডে। আর তখন সেই ব্লাডটা ডিঅক্সিজেনেটেড হয়ে যায়। তো আমরা যদি এখানে শুধুমাত্র এখানে আমরা যদি CO2 কথা বলি, তাহলে CO2 কোথা থেকে কোথায় ডিফিউজ হচ্ছে? টিস্যু থেকে ব্লাডের ভেতরে। তো টিস্যু থেকে ব্লাডের ভেতরে CO2 ডিফিউশন হচ্ছে। তো এখানে আমরা ডাইরেকশনটা কি পাবো? ফ্রম টিস্যু টু ব্লাড। ওকে, নেক্সট আমরা দেখব which of the following is a passive process। প্যাসিভ প্রসেস কোনটা? নর্মাল ইন্সপাইরেশন, না, এটা একটা অ্যাক্টিভ প্রসেস। এরপরে ফোর্সড ইন্সপাইরেশন, দিস ইজ অলসো অ্যাক্টিভ। নর্মাল এক্সপাইরেশন, দিস ইজ প্যাসিভ প্রসেস। এরপরে রয়েছে ফোর্সড এক্সপাইরেশন। ফোর্সড যখনই লেখা থাকবে, যে কোনো ফোর্স প্রসেস কিন্তু অ্যাক্টিভ, কখনোই প্যাসিভ হয় না। তো ফোর্সড ইন্সপাইরেশন, ফোর্স এক্সপাইরেশন both are active process. Normal inspiration is active process, but normal expiration is passive process. তো আমাদের প্যাসিভ প্রসেস এখানে নর্মাল এক্সপাইরেশন হবে। এরপরে আমাদের রয়েছে টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি TLC, এটা আমরা কি পেয়েছিলাম? TLC এটা ছিল আমাদের ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম প্লাস এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম প্লাস ছিল আমাদের রেজিডিউয়াল ভলিউম। তো এই চারটা ভলিউম মিলে কিন্তু আমাদের টোটাল লাং ক্যাপাসিটি তৈরি হয়েছিল। তো এখানে দেখে নাও কোনটা রয়েছে, দিস ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট আমরা দেখব which part of the respiratory system is actual site of gaseous exchange। gaseous exchange কোথায় কোথায় হতো? প্রথম হতো আমাদের অ্যালভিওলাই অ্যান্ড ব্লাড, আর একটা গ্যাসেস এক্সচেঞ্জ হতো আমাদের টিস্যু অ্যান্ড ব্লাড। তো এখানে আমাদের কি দেওয়া রয়েছে? আমাদের অ্যালভিওলাই রয়েছে, তো অ্যালভিওলাই আমাদের অপশন হয়ে যাবে। এরপরে হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ হচ্ছে আমাদের একটা ডিফেন্স মেকানিজমের বা ডিফেন্স সিস্টেমের একটা পার্ট। ম্যাক্রোফেজ আমাদের ডিফেন্স সিস্টেমের একটা পার্ট। ম্যাক্রোফেজ একটা সেল আমাদের বডি, যেটা আমাদের বডিকে ডিফেন্সে সাহায্য করে। আর এই ম্যাক্রোফেজটা কিন্তু আমাদের অ্যালভিওলাইয়ের ভেতরেও থাকে, অ্যালভিওলাইয়ের ভেতরেও কিন্তু ম্যাক্রোফেজ থাকে। এই যে আমরা ম্যাক্রোফেজ দেখতে পাচ্ছি, এই ম্যাক্রোফেজ যেখানেই থাকবে, ম্যাক্রোফেজের একটাই কাজ, সে সে সবসময় কিন্তু ফ্যাগোসাইটোসিস করে থাকে। এর মাত্র একটাই কাজ, এ শুধুমাত্র ফ্যাগোসাইটোসিস করে, অলওয়েজ ফ্যাগোসাইটোসিস। ম্যাক্রোফেজ যেখানেই থাকবে তার একটাই কাজ, কি করবে সে? ফ্যাগোসাইটোসিস। সে যেখানেই থাকবে ফ্যাগোসাইটোসিস করবে। ফ্যাগোসাইটস মানে কোনো কিছুকে গিলে ফেলা আর সেটাকে এনগলফ করে, গিলে ফেলে নিজের ভেতরে মেরে ফেলা, এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তো এই কাজটা কে করে থাকে? ম্যাক্রোফেজ। আর এটার মাধ্যমে সে একটা ডিফেন্স মেকানিজমে হেল্প করে থাকে, আমাদের বডিকে ডিফেন্ড করে। ওকে, আমরা যদি বাইরে থেকে কোনো প্যাথোজেন ইনহেল করে ফেলি, আমাদের ব্রিদিংয়ের সাথে যদি কোনো প্যাথোজেন আমাদের বডির ভেতরে চলে আসে, অ্যালভিওলার ভেতরে চলে আসে, তখন সেটাকে কিল করার, সেটাকে মেরে ফেলার কাজ কে করে থাকে? ম্যাক্রোফেজ, বাই দি প্রসেস অফ ফ্যাগোসাইটোসিস। তো এখানে কোনটা হয়ে যাবে আমাদের? ফ্যাগোসাইটোসিস অফ ফরেন পার্টিকেলস। এখানে ফরেন পার্টিকেলস মানে যে কোনো প্যাথোজেন, যে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, এনিথিং। which of the following is not a respiratory disorder। কি বলেছিলাম এর আগে? নট যেখানেই থাকবে সেটাকে প্রথমেই মার্ক করব। এরপরে রেসপিরেটরি ডিসঅর্ডার কোনটা না? অ্যাজমা। এরপরে আমরা দেখব পরের সেকশনে। এখন শুধুমাত্র মনে রাখো, অ্যাজমা ইজ এ রেসপিরেটরি ডিসঅর্ডার, অ্যাটিলেকটেসিস ইজ অলসো রেসপিরেটরি ডিসঅর্ডার, emphysema is also a respiratory disorder, but diabetes is not a respiratory disorder. This is a lifestyle disorder, যেটা আমাদের হরমোনাল ইমব্যালেন্সের ক্ষেত্রে হয়। এরও প্রকার রয়েছে, টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিস, তার আলাদা আলাদা কারণ রয়েছে, কিন্তু এটা মেজরলি মনে করা হয় দিস ইজ আ লাইফস্টাইল ডিজিজ। সো হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ব্রিদিং? ব্রিদিংয়ের যে মেইন পারপাসটা, সেটা কিন্তু হচ্ছে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জটাকে ফ্যাসিলিটেট করা, গ্যাসিয়াস এক্সচেঞ্জে সাহায্য করা।
ওকে, ব্রিদিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের সাউন্ডটাও প্রডিউস হয়, কিন্তু সেটা আমাদের মেইন পারপাস না। ওকে, তো আমাদের মেইন পারপাস হয়ে যাবে আমাদের ফ্যাসিলিটেড গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এরপরে উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট লেফট লাং, লেফট লাংয়ের সম্বন্ধে কোনটা ট্রু? এখানে লোবসের কথা বলা হচ্ছে, ইট হ্যাজ 3 লোবস। এটা কি 3 লোব ছিল? দেখে নিই আমরা একটু। আমাদের কাছে এরকম একটা, এটা আমাদের রয়েছে লেফট লাং, এটা আমাদের রয়েছে রাইট লাং। আমরা দেখেছিলাম এখানে আমাদের 3টে লোবস ছিল, আমরা এখানে দেখেছিলাম 2টো লোব ছিল। কিভাবে? এখানে 1 2 3, দিস ইজ 1 2, এখানে 2টো ফিশার রয়েছে। রাইট লাংয়ে আমরা দেখতে পাচ্ছি 2টো ফিশার, একটা রয়েছে ট্রান্সভার্স ফিশার, একটা অবলিক ফিশার। ওকে, দিস ওয়ান ইজ ট্রান্সভার্স ফিশার, দিস ইজ অবলিক ফিশার। এখানে আমরা দেখছি একটাই ফিশার রয়েছে, অবলিক ফিশার। তো এখানে 2টো লোব 1 2, আমরা রাইট লাংয়ে দেখছি 3টে লোব 1 2 3। তো এখানে বলা হচ্ছে যে লেফট লাংয়ের সম্বন্ধে বলা হচ্ছে যে ইট হ্যাজ 3 লোবস, দিস ইজ রং। ইট হ্যাজ কার্ডিয়াক নচ, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ কার্ডিয়াক নচ, এই যে অংশটা এটা হচ্ছে কার্ডিয়াক নচ। তো কার্ডিয়াক নচ রয়েছে এখানে, দিস ইজ ট্রু অপশন। এরপরে বলা হচ্ছে ইট ইজ লার্জার দ্যান রাইট লাং, এটা কি রাইট লাং এর থেকে বড়? না, রাইট লাং এর থেকে এটা ছোট, তো এটাও আমাদের ভুল, দিস ইজ রং অপশন। এরপরে বলা হচ্ছে ল্যাক্স অ্যান্ড অবলিক ফিশার, না এটাতে অবলিক ফিশারটাই থাকে, ট্রান্সভার্স ফিশার থাকে না, তো এটাও আমাদের ভুল। নেক্সট আমরা দেখব, এরপরে বলা হচ্ছে যে উইচ ইজ দ্য প্রাইমারি মাসল ইনভলভড ইন কোয়াইট ব্রিদিং। কোয়াইট ব্রিদিং এর ক্ষেত্রে কোন মাসলসটা ইনভলভ রয়েছে? কোয়াইট ব্রিদিং মানে কি, প্রথমে এটা দেখে নিই। কোয়াইট ব্রিদিং মানে হচ্ছে কিন্তু আমাদের নর্মাল ব্রিদিং, দিস ইজ নর্মাল ব্রিদিং। নর্মাল ব্রিদিং মানে আমরা যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিই সেটাকে নর্মাল ব্রিদিং বলা হয়। এই ব্রিদিংয়ের সময় কোন কোন মাসলস ইনভলভ থাকে? এখানে কিন্তু আমাদের ডায়াফ্রাম ইনভলভ থাকবে, আর অন্য কোনো মাসলস ইনভলভ থাকে না। আর একটা থাকে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসলস, কিন্তু সেটা কিন্তু এখানে দেওয়া নয়। অ্যাবডোমিনাল মাসল দেওয়া রয়েছে, এটা ফোর্সড, দিস ইজ ফোর্সড এক্সপাইরেশন, ফোর্সড এক্সপাইরেশন, তো এটাও এখানে ভুল হয়ে যাবে। পেক্টোরালিস মেজর, এটা আমাদের চেস্টের মাসল, এটা কিন্তু কোনোভাবেই রোল প্লে করে না ডিউরিং ব্রিদিং। আর ল্যাটিটিমাস ডরসাই, এটা কিন্তু আমাদের ব্যাক সাইডে থাকে, তো এটাও কোনো রোল প্লে করে না, তো আমাদের অপশন হয়ে যাবে ডায়াফ্রাম। এরপরে বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং ইজ নট আ রেসপিরেটরি ভলিউম, নট আ রেসপিরেটরি ভলিউম, কোনটা হয়ে যাবে? টাইডাল ভলিউম ইয়েস, রেসপিরেটরি ভলিউম, রেজিডুয়াল ভলিউম ইয়েস, কার্ডিয়াক আউটপুট নো, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম ইয়েস, তো আমাদের অপশন হয়ে যাবে কার্ডিয়াক ভলিউম। কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক আউটপুটটা আমরা পরবর্তী চ্যাপ্টারে দেখব, যেটা আমাদের সার্কুলেটরি সিস্টেম। তো কার্ডিয়াক আউটপুট কিন্তু আমাদের রেসপিরেটরি ভলিউম না। এরপর আমরা হিউম্যান লাংস সম্বন্ধে আর একটু বিষয় জেনে নেব। এর আগের দিন আমরা দেখেছিলাম যে এরকম আমাদের একটা হিউম্যান লাংস ছিল, দিস ইজ আ লাংস। এই অংশটা আমরা পেয়েছিলাম, দিস ইজ ট্র্যাকিয়া, এটা ছিল আমাদের ব্রঙ্কাই। যে ট্র্যাকিয়া এই অংশে এসে 2 ভাগে বিভক্ত হয়ে যায়, এখানে দেখো 2 ভাগে কিন্তু বিভক্ত হয়ে গিয়ে এই 2টো পার্ট তৈরি করছে, আর এই যে 2টো পার্ট, দিস 2 ব্রাঞ্চেস আর ব্রঙ্কাই। ওকে, আর এটা ফার্দার ব্রাঞ্চ তৈরি করে কিন্তু ব্রঙ্কিওল তৈরি করছে, আর এই ব্রঙ্কিওলগুলো কিন্তু পরবর্তীতে আরও ব্রাঞ্চিং তৈরি করে। আর এই ব্রাঞ্চিংয়ে যে একদম শেষ প্রান্ত বা টার্মিনাল পজিশন, এই টার্মিনাল পজিশনটাকে যদি আমরা জুম করে দেখি তাহলে আমরা দেখতে পাবো কিন্তু এখানে আমাদের কাছে এইরকম একটা স্ট্রাকচার রয়েছে, যেটাকে বলা হয় আমাদের অ্যালভিওলার স্যাক। ওকে, এখানে আমরা বেশ কয়েকটা অ্যালভিওলার স্যাক দেখতে পাচ্ছি, 1 2 3টে অ্যালভিওলার স্যাক দেখতে পাচ্ছি। এইখানে এই যে পুরো একটা আঙুরের থোকার মতো যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা, অনেকগুলো অনেকগুলো আঙুর লেগে রয়েছে এখানে, এই যে অনেকগুলো আঙুর মিলে যেমন একটা আঙুরের থোকা তৈরি করে, ঠিক তেমনই এখানে একটা আঙুরের থোকার মতো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু বলা হয় অ্যালভিওলার স্যাক। অ্যালভিওলার স্যাক, এখানে আঙুরের মতো কিন্তু যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় অ্যালভিওলাই, আ সিঙ্গেল ইউনিট অফ অ্যালভিওলাই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালভিওলাই রয়েছে, এই অ্যালভিওলাইটা কিন্তু একটা আঙুরের মতো দেখতে হয়। ওকে, তো এই অ্যালভিওলাইটাকে যদি আমরা আঙুরের সাথে তুলনা করি তখন কিন্তু আমাদের এই যে অ্যালভিওলার স্যাক দেখা যাচ্ছে এটাকে কিন্তু আমাদের আঙুরের থোকার মতো দেয়। ওকে, তো দিস অ্যালভিওলার স্যাক ইজ ক্লাস্টার অফ অ্যালভিওলাই, অনেকগুলো অ্যালভিওলাইয়ের একটা সমন্বয়, একটা ক্লাস্টার। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ইউনিট অ্যালভিওলাই, আর এই অ্যালভিওলাইটা হচ্ছে ইউনিট অফ লাংস।
দিস ইজ ইউনিট অফ লাংস। এখানে কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়ে থাকে। এই যে অ্যালভিওলার ওয়ালগুলো আমরা দেখতে পাচ্ছি, দিস আর অ্যালভিওলার ওয়ালস, এই ওয়ালগুলোর মাধ্যমেই কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়ে থাকে। এই ওয়ালগুলো কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য একটা সারফেস প্রোভাইড করে। আর এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য যে সারফেসটা রয়েছে, এই সারফেসের যে পরিমাণ সেটা হচ্ছে কিন্তু 75 মিটার স্কোয়ার, প্রায় 75, এটাকে 75 থেকে 100 মিটার স্কোয়ারও ধরা হয়। ওকে, প্রায় 75 থেকে 100 বর্গমিটার এর যে রেসপিরেটরি সারফেস এরিয়া সেটা। এবার আমরা অ্যালভিওলার বিষয়ে আরেকটু কথা বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এর আগের ফিগারে আমরা দেখলাম যে টার্মিনাল পজিশনটা কিন্তু অনেকটা এরকম দেখতে হয়। ওকে, এইখানে আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি, এই যে অংশটা দেখতে পাচ্ছি যেটা একটা আঙুরের থোকার মতো মনে হচ্ছে, এইটা বা এইটা, ওকে, এইটা কিন্তু আমাদের ক্রস সেকশন, আমরা কেটে নিয়ে দেখছি ক্রস সেকশন ভিউ, আর এইটা নর্মাল ভিউ, কিন্তু দুটোই কিন্তু ক্লাস্টার অফ অ্যালভিওলাই, যেটাকে আমাদের বলা হচ্ছে অ্যালভিওলার, যেটাকে বলা হচ্ছে আমাদের অ্যালভিওলার স্যাক। ওকে, তো এটা আমাদের রয়েছে অ্যালভিওলার স্যাক। ওকে, এরপরে এই যে অ্যালভিওলার স্যাক, এটা কিন্তু অনেকগুলো অ্যালভিওলাইয়ের একটা সমন্বয়। আর এই যে অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইগুলোকে কিন্তু বলা হয় ইউনিট অফ লাংস। এটা কিন্তু লাংসের এক একটা ইউনিট। আর এই অ্যালভিওলাইয়ের যদি আমি সংখ্যার কথা বলি, তাহলে দুই লাংস মিলে কিন্তু যে টোটাল অ্যালভিওলাই সেটা কিন্তু প্রায় 300 থেকে 500 মিলিয়ন মতো হয়ে থাকে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যালভিওলাই ইউনিট অফ লাংস, আর ইন বোথ লাংস অ্যাপ্রক্সিমেটলি 300 থেকে 500 মিলিয়ন মতো অ্যালভিওলাই আমাদের থেকে থাকে। ওকে, আমরা এবার এখান থেকে একটা অ্যালভিওলাইকে যদি আমরা বের করে নিয়ে দেখি জুম ইন করে, তাহলে আমরা সেখানে আরও কিছু বিষয় স্পষ্ট করে বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের একটা অ্যালভিওলাই রয়েছে। এইখানে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ব্লাড ভেসেলস রয়েছে, এটা একটা অ্যালভিওলাই। এখানে আমাদের ডিফিউশন অফ গ্যাস হয়ে থাকে, আমরা জানি, এর আগে আমরা কথা বলেছি যে এখানে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এখান থেকে কিন্তু CO2টা অ্যালভিওলাইয়ের ভেতরে চলে যায়, আর অ্যালভিওলাই থেকে যে অক্সিজেন সেটা কিন্তু আমাদের ব্লাডের ভেতরে এসে এই ব্লাডটাকে অক্সিজেনেটেড ব্লাড বানিয়ে দেয়। ওকে, এরপরে আমরা এখানে অ্যালভিওলার ওয়াল দেখতে পাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি না, এই অংশটা কিন্তু অ্যালভিওলার ওয়াল, এই যে অংশটা এটা কিন্তু অ্যালভিওলার ওয়াল। ওকে, এই হচ্ছে অ্যালভিওলার ওয়াল। আর এই অ্যালভিওলার ওয়াল কিন্তু আমাদের একটা সারফেস প্রোভাইড করে ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ। দিস প্রোভাইড আ সারফেস ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ। আর এই যে সারফেস, এই সারফেসটার যে পরিমাণ সেটা কিন্তু আমাদের প্রায় 75 থেকে 100 বর্গমিটার, মানে 75 to 100 স্কোয়ার মিটার হয়ে থাকে। তো দিস প্রোভাইড আ সারফেস ফর দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ, and this surface area of lungs is approximately 75 to 100 meter square. ওকে, তো এখানে আমরা কিছু জিনিস একটু মার্ক করে নিই। ওকে, তার আগে এই যে আমাদের ডিফিউশন অফ গ্যাস, এই যে ডিফিউশন অফ গ্যাস, এটা কিন্তু আমাদের হয়ে থাকে থ্রু দ্য সারফেস এরিয়া, থ্রু দ্য অ্যালভিওলার ওয়াল। এই যে অ্যালভিওলার ওয়াল বা এই যে সারফেস এরিয়া, এর মাধ্যমেই কিন্তু আমাদের ডিফিউশন অফ গ্যাসটা হয়ে থাকে। তো ডিফিউশন অফ গ্যাস occurs through the alveolar wall. তো এই যে ডিফিউশন অফ গ্যাসেস বিটুইন অ্যালভিওলাই অ্যান্ড ব্লাড, এটাকে আমরা এর আগের দিন কি বলেছিলাম? এক্সটার্নাল রেসপিরেশন। ওকে, দিস ইজ এক্সটার্নাল রেসপিরেশন। এখানে যে অ্যালভিওলাইয়ের সংখ্যা, এটাকে কিন্তু আমরা একটু হাইলাইট করে নেব, কারণ দিস ইজ ইম্পর্ট্যান্ট। এরপরে এটাও আমরা হাইলাইট করব যে টোটাল সারফেস এরিয়া আমাদের 75 to 100 মিটার স্কোয়ার। নেক্সট আমরা দেখব, এবার আমরা অ্যালভিওলাইটা যদি আর একটু মাইক্রোস্কোপিক্যালি দেখি, আর একটু ডিপলি দেখি, তাহলে আমরা আর কি কি বিষয় দেখতে পাবো। তো প্রথমে এখানে আমাদের কাছে অ্যালভিওলাই রয়েছে, দিস ইজ আওয়ার অ্যালভিওলাই। ওকে, অ্যান্ড দিস ওয়ান ইজ আওয়ার ব্লাড ভেসেল। সো দিস ইজ আওয়ার ব্লাড ভেসেল। এখানে বাইরে আমাদের কাছে এয়ার থাকে, এয়ারটা কিন্তু ভেতরে ইন হয় অ্যান্ড ভেতর থেকে এয়ারটা আউট হয়ে যায়। তো এখানে এক্সচেঞ্জ অফ গ্যাসেস হয়ে থাকে। ওকে, এরপরে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে লেয়ার আমাদের কাছে রয়েছে। এটা আমাদের এর আগে দেখেছিলাম আমরা অ্যালভিওলার ওয়াল, দেন বেসমেন্ট মেমব্রেন, দেন উই হ্যাভ এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেলস। তো এই যে লেয়ারগুলো আমরা আরেকবার দেখব।
তো এখানে প্রথমে রয়েছে আমাদের কাছে অ্যালভিওলার ওয়াল, তারপরে আমাদের রয়েছে বেসমেন্ট মেমব্রেন, দেন উই হ্যাভ আওয়ার এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেল। তো প্রথম যে আমাদের লেয়ার সেটা হচ্ছে কিন্তু আমাদের অ্যালভিওলার ওয়াল। তো আওয়ার ফার্স্ট লেয়ার ইজ অ্যালভিওলার ওয়াল, দেন উই হ্যাভ আওয়ার সেকেন্ড লেয়ার দ্যাট ইজ বেসমেন্ট মেমব্রেন, দিস ইজ আওয়ার বেসমেন্ট মেমব্রেন, দেন উই হ্যাভ এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেলস, দিস ইজ দ্য থার্ড লেয়ার, দিস ইজ আওয়ার থার্ড লেয়ার। এইবার এই তিনটে লেয়ার যদি আমরা একসাথে দেখি তাহলে এদেরকে একসাথে কিন্তু ডিফিউশন মেমব্রেন বলা হয়, কারণ এই তিনটে মেমব্রেনের অ্যাক্রস বা এই তিনটে মেমব্রেনের থ্রু কিন্তু এর মাধ্যম দিয়েই কিন্তু আমাদের ডিফিউশনটা হয়ে থাকে। তো দিস ইজ আওয়ার ডিফিউশন লেয়ার, সো দিস ইজ আওয়ার ডিফিউশন লেয়ার। ওকে, এই ডিফিউশন লেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের ডিফিউশন প্রসেসটা হয়ে থাকে। এর থিকনেসের কথা যদি আমরা বলি তাহলে এর থিকনেস অনেক জায়গায় এরকম লেখা থাকে যে দিস ইজ লেস দ্যান 1 মিলিমিটার, দিস ইজ লেস দ্যান 1 মিলিমিটার, অথবা যদি এক্স্যাক্টলি বলা যায় দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.5 মাইক্রোমিটার, দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.5 মাইক্রোমিটার। ওকে, অ্যাপ্রক্সিমেটলি 0.5 মাইক্রোমিটার। আরেকটা আমরা কি বিষয় দেখলাম একটু আগে, যে ডিফিউশন লেয়ারের মাধ্যমেই কিন্তু আমাদের এর থ্রু আমাদের যে ডিফিউশন প্রসেস সেটা হয়ে থাকে। সো ডিফিউশন অফ গ্যাসেস occurs থ্রু দ্য ডিফিউশন মেমব্রেন। ওকে, এইবার এই যে ডিফিউশন প্রসেস, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্যাসের ডিফিউশন হচ্ছে, CO2 কিন্তু আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড থেকে অ্যালভিওলার ভেতরে আসছে, আর অ্যালভিওলাই থেকে যে অক্সিজেন সেটা কিন্তু আমাদের ব্লাডের ভেতরে যাচ্ছে, যেটা আমাদের ব্লাডকে অক্সিজেনেটেড করে তোলে। তো এই যে ডিফিউশন প্রসেসটা, এই যে ডিফিউশন অফ গ্যাসেস, এই ডিফিউশন অফ গ্যাসেসটা কি কি ফ্যাক্টরের ওপর নির্ভর করে সেই ফ্যাক্টরগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। আর সেই ফ্যাক্টরের উপরে এই যে ডিফিউশন অফ গ্যাস এর ডিপেন্ডেন্সিটা কীরকম, ওকে, তো সেটা আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তো উইচ ফ্যাক্টরস এফেক্ট দ্য ডিফিউশন অফ গ্যাসেস, প্রথম যে ফ্যাক্টরটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে থিকনেস অফ ডিফিউশন মেমব্রেন বা ডিফিউশন লেয়ারের যে আমাদের থিকনেসটা রয়েছে সেটা। এই যে ডিফিউশন লেয়ার, এই ডিফিউশন লেয়ারের যে থিকনেসটা, এই থিকনেসটাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কিন্তু ডিফিউশনটা কমে যাবে। আর এই থিকনেসটাকে যদি আমরা কমিয়ে দেই, তাহলে ডিফিউশনটা বেড়ে যাবে, মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ডাইরেক্ট রিলেশন না, দিস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, মানে একটা বাড়লে আরেকটা কমবে, আরেকটা কমলে আরেকটা বাড়বে। ওকে, ইনভার্স রিলেশন মানে থিকনেস বাড়লে ডিফিউশন কমবে, থিকনেস কমলে ডিফিউশন বাড়বে। ওকে, নেক্সট আমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেশার। তো পার্শিয়াল প্রেশারের সাথে যে ডিপেন্ডেন্সি সেটা কিন্তু লিনিয়ার ডিপেন্ডেন্সি, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল। পার্শিয়াল প্রেশার যত বাড়বে ডিফিউশন, রেট অফ ডিফিউশন তত বাড়বে। তো ডিফিউশন অফ গ্যাস যেটা রয়েছে আমাদের, এটা কিন্তু পার্শিয়াল প্রেশারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা বাড়লে এটাও বাড়বে। এরপরে আমাদের রয়েছে সলিবিলিটির সাথেও কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল, সলিবিলিটি যত বাড়বে ডিফিউশন অফ গ্যাস তত বাড়বে। তো আমরা এখানেও দেখতে পাচ্ছি ডাইরেক্ট রিলেশন। তো এই তিনটে ফ্যাক্টরের উপর কিন্তু ডিফিউশন অফ গ্যাসেসটা ডিপেন্ড করে থাকে। আর ডিপেন্ডেন্সিটা কীরকম সেটাও আমরা দেখলাম, এখানে দেখতে পাচ্ছি আমরা ইনভার্স রিলেশন রয়েছে, আর তারপরে দুটো আমাদের কাছে রয়েছে ডাইরেক্ট রিলেশন। ওকে, এরপরে আমাদের পরবর্তী টপিক সারফেক্ট্যান্ট। এই সারফেক্ট্যান্টটা কি এটা আমরা দেখব। তো এটা মূলত আমাদের অ্যালভিওলাইয়ের ভেতরে রিলিজ হয়। তো প্রথমে আমরা একটা অ্যালভিওলাই নিয়ে নেব, দিস ইজ আওয়ার অ্যালভিওলাই, অ্যান্ড এর নিচে আমাদের ব্লাড ভেসেলস রয়েছে। হ্যাঁ, একটাই জিনিস যে এই যে সারফেক্ট্যান্ট এটা কিন্তু প্রত্যেকের জন্য নয়, এটা সবার সিলেবাসে নেই। যারা শুধুমাত্র SLST 11-12 জন্য অ্যাপেয়ার হতে চলেছো শুধুমাত্র তাদের জন্য, বাকি যারা দেখছো তোমরা এই পার্টটাকে স্কিপ করতে পারো। সো দিস ইজ স্ট্রিক্টলি ফর 11-12 জন্য যারা অ্যাপেয়ার হতে চলেছো WBSLST-তে, শুধুমাত্র তাদের জন্য। ওকে, তো এই সারফেক্ট্যান্টটা কি? এই সারফেক্ট্যান্টটা হচ্ছে একটা মিক্সচার অফ ফ্লুইড বা একটা মিক্সচার অফ কেমিক্যাল, যেটা লিপোপ্রোটিন অ্যান্ড ফসফোলিপিড দিয়ে তৈরি, ওকে, so this is a special fluid that is made up of phospholipid and lipoprotein. এটা লিপোপ্রোটিন অ্যান্ড ফসফোলিপিড দিয়ে তৈরি। আর এর কাজটা কি? আমাদের এই যে অ্যালভিওলাই দেখতে পাচ্ছি আমাদের, এর ভেতরে কিন্তু একটা লেয়ার থাকে, দ্যাট ইজ আ লেয়ার অফ থিন ফ্লুইড, যেটাকে বলা হয় অ্যালভিওলার ফ্লুইড। আর এই অ্যালভিওলার ফ্লুইডের জন্য কিন্তু এই অ্যালভিওলার উপর একটা সারফেস টেনশন ফোর্স কাজ করে, আর এটাই অ্যালভিওলাইকে কম্প্রেস করে, একটা কম্প্রেসিভ লোড দেয়। আর এই কম্প্রেশনের কারণে কিন্তু অ্যালভিওলার ভেতরে বাতাসটা ঢুকতে কিন্তু
বা এয়ার ইনফ্লো বা ইনহেলেশন প্রসেসটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। তো এই যে সারফেক্টেন্ট রয়েছে, এই সারফেক্টেন্টটা কিন্তু এই যে এখানে সারফেস টেনশন ফোর্সটা এটাকে অনেকটা কমিয়ে দেয়। তো এর যে মেইন ফাংশন সেটা হচ্ছে কিন্তু রিডিউস দ্য সারফেস টেনশন ফোর্স অফ অ্যালভিওলাই সারফেস টেনশন ফোর্সটা কমিয়ে দেওয়া। ওকে, এই যে আমি সারফেস টেনশন ফোর্সটা বললাম, এটা কিন্তু বিস্তারিত আমি এক্ষুনি আলোচনা করব। তো সেটা নিয়ে কিন্তু চিন্তা করার দরকার নেই। শুধুমাত্র এখন সারফেক্টেন্টটা বোঝো। বাকি যে সারফেস টেনশনের ব্যাপারটা সেটা আমি ডিফারেন্ট স্লাইডে ওটা আমি আলাদাভাবে বোঝাবো। ওকে, তো এই যে সারফেক্ট্যান্ট, দিস ইজ আ স্পেশাল ফ্লুইড দ্যাট ইজ মেড আপ অফ ফসফোলিপিড অ্যান্ড লিপোপ্রোটিন অ্যান্ড ফসফোলিপিড দিয়ে তৈরি একটা স্পেশাল ফ্লুইড বা মিক্সচার, যেটার কাজ কি, যেটা রিডিউস করে সারফেস টেনশন ফোর্স অফ অ্যালভিওলাই। এটা কেন জরুরি? এটা যদি না হয় তাহলে আমাদের যে ব্রিদিং প্রসেসটা সেটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে, সেটা আর ইজি অ্যান্ড এফার্টলেস থাকবে না। তো এর যে মেন পারপাস সেটা হচ্ছে কিন্তু আমাদের যে ব্রিদিং প্রসেসটা সেটাকে ইজি করা, এফার্টলেস করা, স্মুথ করা। ওকে, সো ওয়েন the breathing process, this makes the breathing process easy, smooth and effortless. ওকে, এইবার এই যে সারফেক্ট্যান্টটা এটা কিন্তু আমাদের কোথা থেকে রিলিজ হয়? দিস ইজ রিলিজড ফ্রম দিস সেল ইজ আ স্পেশাল সেল, দিস ইজ টাইপ 2 নিউমোসাইট। এখান থেকে আমরা এর আগের লেকচারে দেখেছিলাম টাইপ 2 নিউমোসাইট। দিস টাইপ 2 নিউমোসাইট রিলিজ লেসিথিন অ্যান্ড দিস লেসিথিন ইজ আ সারফেক্ট্যান্ট। এটা কিন্তু আমাদের একটা সারফেক্ট্যান্ট। ওকে, তো দিস ইজ আওয়ার টাইপ 2 নিউমোসাইট। আর এই টাইপ 2 নিউমোসাইট কিন্তু আমাদের সারফেক্ট্যান্টটাকে রিলিজ করে, সিক্রেট করে। আর এই যে সারফেক্ট্যান্ট, এটার নাম আমরা কি দিতে পারি? এর নাম আমরা দিতে পারি লেসিথিন। ওকে, দিস ইজ লেসিথিন। আচ্ছা, এর কাজ কি? আচ্ছা, এই লেসিথিন যদি আমাদের অ্যালভিওলাইয়ের ভেতরে যদি কম হয়ে যায়, তখন ডিউ টু ল্যাক অফ লেসিথিন একটা সিনড্রোম বা ডিজিজ দেখা যায়, সেটা হচ্ছে আমাদের রেসপাইরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা আরডিএস বলা হয়, রেসপাইরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ওকে, সেই ক্ষেত্রে কিন্তু ব্রিদিং প্রসেসটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা দেখবো এবার, ইফ রিডিউসেস দেন এটা কি কজ করে? দ্যাট কজেস আরডিএস। আরডিএস মিনস রেসপাইরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। দিস ইজ রেসপাইরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আর এই যে কমে যাওয়া, দ্য ল্যাক অফ সারফেক্ট্যান্ট, এই অবস্থাটা বা এই কন্ডিশনটাকে কিন্তু বলা হয় অ্যাটিলেকটেসিস। অ্যাটিলেকটেসিস মিনস ল্যাক অফ সারফেক্ট্যান্ট or reduction in surfactant in alveoli. That condition is known as atelectasis. Atelectasis কিন্তু একটা কন্ডিশন, আর সেই কন্ডিশনের ফলে যে ডিজিজটা তৈরি হয়, যে সিনড্রোমটা তৈরি হয়, সেই সিনড্রোমটা হচ্ছে কিন্তু আমাদের রেসপাইরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ওকে, তো অ্যাটিলেকটেসিস কিন্তু একটা কন্ডিশন, দ্যাট কন্ডিশন ইজ নোন অ্যাজ ল্যাক অফ সারফেক্ট্যান্ট ইন আওয়ার অ্যালভিওলাই। তো রিডাকশন অফ সারফেক্ট্যান্ট ইজ কল্ড অ্যাটিলেকটেসিস। ওকে, দিস ইজ আওয়ার অ্যাটিলেকটেসিস। ওকে, এইবার আমাদের যে অ্যালভিওলার ফ্লুইডটা রয়েছে সেটা সারফেস টেনশন ফোর্স কিভাবে এক্সার্ট করে, কিভাবে অ্যাপ্লাই করে, সেই বিষয়টা আমরা একটু বুঝবো। কারণ সেটা না বুঝলে কিন্তু আমরা লাং কমপ্লায়েন্সটা বুঝতে পারবো না বা ওয়ার্ক অফ ব্রিদিংটাও বুঝতে পারবো না। তো সেটা কিন্তু একটা ফাউন্ডেশন। তো সেই বিষয়টা আমরা পরবর্তীতে এখন যেটা আলোচনা করবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা একটু মনোযোগ সহকারে শুনবে। এবার আমরা অ্যালভিওলাইয়ের ভেতরে যে অ্যালভিওলার ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডটা কিন্তু একটা সারফেস টেনশন ফোর্স অ্যাপ্লাই করে বা এক্সার্ট করে। সেটা কিভাবে কাজ করে আর সেটার ফলে কি কি কমপ্লিকেশন আসে, সেটাকে কিভাবে কাটিয়ে উঠতে হয়, সেই বিষয়গুলো আমরা এবার দেখব। তো প্রথমে আমরা একটা অ্যালভিওলাই নিয়ে নেব। ওকে, এই অ্যালভিওলাইয়ের ভেতরে এই সারফেসটায় কিন্তু একটা ফ্লুইড থাকে, কোটিং অফ থিন ফিল্ম বা থিন ফ্লুইড। এই কোটিংটা আমাদের অনেকটা এরকম দেখতে হয়। ওকে, এরকম একটা আমাদের কোটিং থাকে। এই কোটিংটা কিন্তু অ্যালভিওলার ভেতরের দিকে থাকে, অ্যাট দ্য লুমিনাল সারফেস। এই যে অংশটা, এটাকে বলা হয় লিউমেন। যে কোনো অর্গান বা যে কোনো স্ট্রাকচারের ভেতরে যে ফাঁকা অংশ থাকে সেটাকে লিউমেন বলা হয়। এই অংশটা হচ্ছে লিউমেন। ওকে, অ্যান্ড দিস ইজ আওয়ার অ্যালভিওলাই। সো এই অ্যালভিওলার ভেতরে যে ফাঁকা অংশ, এটাকে আমরা লিউমেন বলবো। আর এই লিউমেনের ভেতরে এই যে সারফেসটা, এটাকে আমরা বলবো লুমিনাল সারফেস। দিস ইজ আওয়ার লুমিনাল সারফেস। আর এই লুমিনাল সারফেসটা কিন্তু আমাদের এই ধরনের অ্যালভিওলার ফ্লুইড দিয়ে ঢাকা থাকে বা কোটেড থাকে। সো কোটেড বাই alveolar fluid. So this luminal surface is coated with thin layer of alveolar fluid. Alveolar fluid এর একটা thin layer দ্বারা কিন্তু এটা কোটেড থাকে। ওকে, এইবার
এই যে অ্যালভিওলার ফ্লুইডের যে লেয়ারটা, এই লেয়ারটা কি করে, একটা সারফেস টেনশন ফোর্স এক্সার্ট করে বা অ্যাপ্লাই করে। সেই সারফেস টেনশন ফোর্সটা কি করে, হ্যাজ সারফেস টেনশন ফোর্স। আর এই সারফেস টেনশন ফোর্সটা আমরা যদি একটা সোপ বাবলের মাধ্যমে বুঝি, এটা কিভাবে কাজ করে প্রথমে আমরা সেটা দেখে নিই। আমাদের কাছে যদি একটা সোপ বাবল থাকে, যেমন বাচ্চারা খেলা করে বিভিন্ন সাবানের ফেনা বা শ্যাম্পু দিয়ে যে একটা সোপ বাবল তৈরি করে ফু দিয়ে, অনেকে দেখেছো তোমরা। তো সোপ বাবলটা অনেকটা এরকম দেখতে হয়। তো এই যে বাইরের এই যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, বাউন্ডারি, এই বাউন্ডারিটাতে কিন্তু একটা থিন ফিল্ম অফ সোপ বা থিন ফিল্ম অফ শ্যাম্পুর যে লিকুইডটা, সেটা কিন্তু একটা থিন থিন ফিল্ম থাকে। আর সেটার মাধ্যমে কিন্তু এখানে একটা সারফেস টেনশন অ্যাপ্লাই হয়। কারণ যেখানে লিকুইড থাকবে, লিকুইডের একটা প্রপার্টি হচ্ছে সারফেস টেনশন অ্যাপ্লাই করা। আর এই সারফেস টেনশনটা কিন্তু এই ক্ষেত্রে ইনওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে। ওকে, ইনওয়ার্ড ডাইরেকশনে কাজ করবে। আর এই ইনওয়ার্ড ডাইরেকশনে সারফেস টেনশন লাগাবে। তো এটা কি সারফেস টেনশন এক্সার্ট করবে, আর এই ডাইরেকশনটা এখানে কি হবে, ইনওয়ার্ড ডাইরেকশন। ইনওয়ার্ড ডাইরেকশনে এই সারফেস টেনশনটাকে এক্সার্ট করবে। তাহলে ভেতরের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ফোর্স কাজ করছে, ভেতরের দিকে একটা ফোর্স কাজ করছে। তো যখনই কোনো কিছুকে বাইরে থেকে ভেতরের দিকে একটা ফোর্স দিয়ে তোমরা ফোর্স অ্যাপ্লাই করবে, তখন সেই জিনিসটার উপরে একটা কম্প্রেসিভ লোড কাজ করবে। কম্প্রেসিভ লোড মানে সেটা কম্প্রেস হতে চাইবে, একটা ফোর্স তাকে কম্প্রেস করতে চাইবে, সেটা হচ্ছে তার কম্প্রেসিভ লোড। আর এর কারণে এই যে সোপ বাবলটা ভেতরের দিকে চুপসে যাওয়ার চেষ্টা করবে বা ফেটে যাওয়ার চেষ্টা করবে। ওকে, তো এখানে যখনই আমরা কোনো একটা ডিস্টারবেন্স দিই, যদি জোরে হাওয়া বয় বা কেউ এটাকে যদি কোনো কিছু দিয়ে খুঁচিয়ে দেয়, তাহলে কি হবে, কেউ খোঁচা মারলে কি হয়, এটা ফেটে যায়। আর ফেটে যাওয়ার ডাইরেকশনটা কি হয়, ভেতরের দিকে, ইনওয়ার্ডলি বার্স্ট ইনওয়ার্ডলি, কোল্যাপস হয় ইনওয়ার্ডলি, ভেতরের দিকে ফেটে যায়। কারণ বাইরে থেকে ভেতরের দিকে একটা ফোর্স রয়েছে। তো এর কারণে সেটা কি হয়ে যায়, কোল্যাপস ইন ইনওয়ার্ড ডাইরেকশন। সো দিস কোল্যাপস ইন ইনওয়ার্ড ডাইরেকশন ডিউ টু দ্য ফোর্স অফ সারফেস টেনশন। তো এটা কিভাবে হয় আমরা দেখে নিই একটু। এটা এভাবে ফেটে যায়, আর সেটা ডাইরেকশনটা কি হয়, ডাইরেকশনটা ভেতরের দিকে হয়। ওকে, তো এটা আমরা সোপ বাবলের ক্ষেত্রে দেখলাম। যেহেতু সোপ বাবলের ফিল্মটা অনেকটা থিন হয়, সেজন্য এটা ফেটে যায় বা রাপচার হয়ে যায়। কিন্তু এটাকে যদি আমরা অ্যালভিওলারের সাথে কম্পেয়ার করি, তাহলে অ্যালভিওলারের যে লেয়ারটা, ওয়ালটা, সেটা কিন্তু রাপচার হয় না। এই ওয়ালটার ওপরে যদি কম্প্রেসিভ লোড পড়ে, তাহলে এটা কিন্তু চুপসে যায় বা সেটার আকারটা ছোট হয়ে যায়। ওকে, তো এই যে কম্প্রেসিভ লোড আমরা দেখলাম সারফেস টেনশনের, এটা যদি অ্যালভিওলারের ওপর অ্যাপ্লাই হয়, তাহলে অ্যালভিওলাইটা কি হয়ে যায়, চুপসে যায় বা সেটা সাইজটা কিন্তু কম হয়ে যায়। যে সাইজে অ্যালভিওলাইটা থাকার কথা সেটা কিন্তু থাকে না, তার থেকে সাইজটা কিন্তু কমে যায় ডিউ টু দ্য কম্প্রেসিভ লোড জেনারেটেড বাই দ্য ফোর্স অফ সারফেস টেনশন। ওকে, তো সেটা আমরা এবার দেখব। ওকে, এবার আমরা যদি একটা নর্মাল অ্যালভিওলাই দেখি, তাহলে তার যে সাইজটা থাকার কথা, আমরা ধরে নিলাম প্রথমে একটা অ্যালভিওলাই এই সাইজে রয়েছে। তো এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যালভিওলার ফ্লুইড, এই অ্যালভিওলার ফ্লুইড কিন্তু এর উপরে একটা কম্প্রেসিভ লোড ক্রিয়েট করবে। আর এই কম্প্রেসিভ লোডের কারণে কিন্তু এটা কম্প্রেস হয়ে যাবে, আর এর সাইজটা কিন্তু ছোট হয়ে যাবে। তো আমরা দেখবো যে এর সাইজটা কিন্তু এইখান থেকে এরকম হয়ে গেল, অনেকটা সাইজটা ছোট হয়ে যায়। এর কারণটা কি, ডিউ টু কম্প্রেসিভ লোড জেনারেটেড বাই সারফেস টেনশন। সারফেস টেনশনের কারণে যে কম্প্রেসিভ লোড আসছে এর উপরে, এর ফলে অ্যালভিওলাইটা কি হয়ে যাচ্ছে, চুপসে যাচ্ছে। মানে এটার উপরে একটা চাপ সৃষ্টি করছে কে, অ্যালভিওলার উপর চাপটা কে সৃষ্টি করছে, সারফেস টেনশন। আর এই সারফেস টেনশন যে চাপটা সৃষ্টি করে, এর কারণে কিন্তু বাইরে থেকে এয়ারটা প্রবেশ করতে কিন্তু অসুবিধা হয়, অনেকটা ফোর্সফুলি এয়ারটাকে প্রবেশ করাতে হয়। ওকে, তো ব্রিদিং প্রসেসটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা এখানে কি দেখলাম, এই যে কম্প্রেসিভ লোডটা জেনারেট হচ্ছে, এর কারণে কিন্তু এর সাইজটা ছোট হয়ে যাচ্ছে। ওকে, তো এই যে সারফেস টেনশন, এর কারণে কিন্তু যে অ্যালভিওলাইটা যে সাইজে থাকার কথা, তার থেকে কিন্তু স্মলেস্ট পসিবল সাইজে এক্সিস্ট করে। যতটা কম সাইজ হওয়া যায় ততটা কম সাইজে কিন্তু এক্সিস্ট করে, কারণ অনেকটা স্ট্রং সারফেস টেনশন ফোর্স এখানে কাজ করে। তো যে কম্প্রেসিভ ফোর্স অফ সারফেস টেনশন এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে অ্যালভিওলাই এক্সিস্ট ইন দ্য স্মলেস্ট পসিবল সাইজ ডিউ টু দ্য সারফেস টেনশন। এই সারফেস টেনশনের কারণে এইখানে অ্যালভিওলাইটা স্মলেস্ট পসিবল সাইজে, মানে যতটা সম্ভব কম সাইজে এটা এক্সিস্ট করে। তাহলে আমরা এখানে দুটো স্টেটমেন্ট লিখতে পারি। প্রথম স্টেটমেন্ট আমাদের কাছে হচ্ছে, ডিউরিং ব্রিদিং দ্য ফোর্স অফ সারফেস টেনশন মাস্ট বি ওভারকাম টু এক্সপ্যান্ড দ্য লাংস ইন ইচ ইনহেলেশন। প্রত্যেক ইনহেলেশনের সময়
যখন আমরা ব্রিদিং করি, ব্রিদিংয়ের প্রত্যেক ইনহেলেশনের সময় এই যে অ্যালভিওলাইয়ের ভেতরে এই যে কম্প্রেসিভ লোড বা এই যে সারফেস টেনশনের ফোর্স, এই ফোর্সটাকে কাটিয়ে ওঠা কিন্তু অত্যন্ত জরুরি। এই ফোর্সটাকে যদি ওভারকাম না করা যায়, যদি না কাটিয়ে ওঠা যায়, তাহলে কিন্তু ভেতরে এয়ারটা প্রবেশ করতে পারবে না। তো এই এয়ারটা ফোর্সফুলি প্রবেশ করে এই যে বাইরের ফোর্সটাকে সেটাকে কিন্তু অ্যানিহিলেট করে বা সে ফোর্সটাকে সে কাউন্টার করে, যাতে করে ভেতরে এয়ারটা কিন্তু প্রবেশ করতে পারে অনায়াসে। ওকে, তো সো ডিউরিং ইচ ইনহেলেশন, প্রত্যেক ইনহেলেশন বা ইন্সপাইরেশন প্রসেসের সময় কিন্তু এই যে ফোর্স অফ সারফেস টেনশন বা কম্প্রেসিভ লোড, এটাকে কিন্তু ওভারকাম করতে হবে, না হলে কিন্তু বাইরে থেকে এয়ারটা ভেতরে প্রবেশ করতে পারবে না। ওকে, নেক্সট আমরা দেখব যে সারফেস টেনশন যেটা, দিস ইজ অলসো রেসপন্সিবল ফর 2/3 অফ দ্য ইলাস্টিক রিকয়েল। ইলাস্টিক রিকয়েল মানে, রিকয়েল ফোর্স মানে কাউন্টার ফোর্স। আমরা যখন এয়ারটা যখন ভেতরে প্রবেশ করে তখন আমরা দেখব যে এই এয়ারটা কিন্তু অ্যালভিওলার ওয়ালের ওপরে একটা প্রেশার ক্রিয়েট করে, কারণ আমরা জানি এয়ারের প্রেশার রয়েছে। আর যে কোনো গ্যাস বা এয়ার কি করে, যে ভেসেলস বা কন্টেইনারের মধ্যে থাকে তার ওয়ালের উপরে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করে। তো বাইরে থেকে যখন এয়ারটা ভেতরে প্রবেশ করবে তখন অ্যালভিওলার ওয়ালের ওপরে একটা প্রেশার জেনারেট করবে, আর এই প্রেশারের কাউন্টার কে করবে, বাইরের যে সারফেস টেনশন ফোর্সটা রয়েছে এটা কিন্তু কাউন্টার করবে। আর যে কোনো কাউন্টার ফোর্স বা অপোজিট ফোর্সকে কিন্তু রিকয়েল ফোর্স বলা হয়, যে রিকয়েল ফোর্সের মাধ্যমে তার যে নর্মাল সাইজ সেটা সে রিগেইন করতে পারে, পুনরায় ফিরে পেতে পারে। অ্যালভিওলারটা প্রথমে ছোট ছিল, এর ভেতরে যখন এয়ারটা প্রবেশ করবে তখন অ্যালভিওলার সাইজটা বড় হয়ে যায়। এবার এর উপরে কিন্তু প্রথমে সারফেস টেনশন ফোর্সটা কিন্তু কাজ করছে। এবার এখানে যখন সারফেস টেনশন ফোর্সটা যখন কাজ করছে তখন এটা কিন্তু এটাকে চেপে ধরার চেষ্টা করে বা কম্প্রেস করার চেষ্টা করে, আর এর ফলে কিন্তু ভেতর থেকে এয়ারটা বাইরে চলে যায়। তো বাইরে যাওয়ার পরে অ্যালভিওলার সাইজটা আবার ছোট হয়ে যায়। ওকে, তো সাইজটাকে রিগেইন করতে কে সাহায্য করে, এই যে সারফেস টেনশন ফোর্সটা রয়েছে এটা কিন্তু এক্সেলেশন প্রসেসটাকে সাহায্য করে বা এয়ারটাকে বাইরে বের করতে সাহায্য করে। আর এই অ্যালভিওলার যে নর্মাল সাইজ সেটাকে কিন্তু রিগেইন করতে, পুনরায় ফিরে পেতে সাহায্য করে। সেজন্য এই যে সারফেস টেনশন ফোর্স এটাকে কিন্তু ইলাস্টিক রিকয়েল ফোর্সও বলা হয়। আর এটাই কিন্তু আমাদের লাংসের মধ্যে ইলাস্টিসিটিতে একটা মেজর রোল প্লে করে। আর ইলাস্টিক রিকয়েলের টু থার্ড পোর্শন, 3/2 অংশ, তিন ভাগের 2 ভাগ যে ইলাস্টিক রিকয়েলের যে রোল সেটা কিন্তু কে প্লে করে, আমাদের এই সারফেস টেনশন বা কম্প্রেসিভ লোড। আর এটা ডিক্রিজ দ্য সাইজ অফ লাংস ডিউরিং দ্য এক্সেলেশন প্রসেসের সময় কিন্তু এটা লাংসের সাইজ বা অ্যালভিওলার সাইজটাকে কমিয়ে দিতে সাহায্য করে। এবার আমরা একটু আগে যে কথা বলেছিলাম আরডিএস বা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো যে সেটা কী জন্য হয়, কাদের ক্ষেত্রে হয়। আমরা দেখেছিলাম যে সারফেক্ট্যান্টের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু এই রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা দেখা দেয়। আর এটা কিন্তু বেশিরভাগ দেখা যায় যে প্রিম্যাচিওর ইনফ্যান্ট থাকে, মানে যে বেবিগুলো প্রিম্যাচিওরলি ডেলিভার হয়, ম্যাচিওর হওয়ার আগেই, মানে 9 মাসের পূর্বে যে বেবি ডেলিভার হয় তাদের ক্ষেত্রে কিন্তু একটা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের একটা প্রবল সম্ভাবনা থাকে। ওকে, তো সেটা আমরা দেখব। তো দিস ইজ আওয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা কী জন্য হয়ে থাকে? ডিউ টু ল্যাক অফ সারফেক্ট্যান্ট। কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা অবজার্ভড ইন প্রিম্যাচিওর ইনফ্যান্টস। এটা কিন্তু প্রিম্যাচিওর ইনফ্যান্টসদের ক্ষেত্রেই দেখা যায়। অবজার্ভড ইন প্রিম্যাচিওর ইনফ্যান্টস, যে বেবিগুলো ম্যাচিওর হওয়ার আগেই, 9 মাস পূর্ণ হওয়ার আগেই, জেস্টেশন পিরিয়ডটা পূর্ণ হওয়ার আগেই যাদের ডেলিভারি হয়ে যায়, যে কোনো কারণবশত হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা হয়। কারণটা কি? আমরা দেখেছিলাম যে এই যে আমাদের অ্যালভিওলার মধ্যে যে আমাদের টাইপ 2 নিউমোসাইট ছিল, এইখান থেকে কিন্তু আমাদের অ্যাটিলেস্টেসিস, আমাদের যে লেসিথিন বা সারফেক্ট্যান্ট সেটা রিলিজ হতো বা সিক্রেট হতো। এবার যখন প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে কিন্তু অ্যালভিওলার ভেতরে এই যে আমাদের টাইপ 2 নিউমোসাইট এটা কিন্তু ডেভেলপ হতে পারে না, তো ডেভেলপ হওয়ার সময় পায় না। তো টাইপ 2 নিউমোসাইট যখন ডেভেলপ হবে না তখন সারফেক্ট্যান্টটাও যথেষ্ট পরিমাণে রিলিজ হবে না। তো সেই ক্ষেত্রে ল্যাক অফ সারফেক্ট্যান্ট দেখা যাবে, আর ল্যাক অফ সারফেক্ট্যান্টের কারণে কিন্তু আরডিএস বা রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা দেখা যায়। তো এই ক্ষেত্রে কি হয়, যখন সারফেক্ট্যান্টটা কমে যাবে তখন কিন্তু সারফেস টেনশন ফোর্সটা যেটা অ্যালভিওলার ফ্লুইডের মধ্যে রয়েছে সেটা কিন্তু গ্রেটলি ইনক্রিজ হয়ে যাবে, অনেক গুণে বেড়ে যাবে।
আর এটা বেড়ে যাওয়ার ফলে কি হবে, অনেক অ্যালভিওলাই কিন্তু কোল্যাপস হয়ে যাবে বা চুপসে যাবে, সম্পূর্ণভাবে চুপসে যাবে বা কোল্যাপস হয়ে যাবে অ্যাট দ্য এন্ড অফ এক্সেলেশনের শেষের দিকে কিন্তু এটা সম্পূর্ণরূপে কোল্যাপস করে যায়, একদম বন্ধ হয়ে যায়, অ্যালভিওলাইটা একদম বন্ধ হয়ে যায়। তো সেই যে বন্ধ অ্যালভিওলাই সেটাকে পুনরায় খুলতে, রিওপেন করতে, টু রিওপেন দ্য কোল্যাপসড অ্যালভিওলাই আমাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে এফর্ট দিতে হয় বা অনেক ফোর্সফুল ব্রিদিং করতে হয় টু রিওপেন দ্য কোল্যাপসড অ্যালভিওলাই অ্যাট দ্য নেক্সট ইনহেলেশন। তো গ্রেট এফর্ট ইজ নিডেড টু রিওপেন দ্য কোল্যাপসড অ্যালভিওলাই ইন দ্য নেক্সট ইনহেলেশন। ওকে, তো অনেক গ্রেট এফর্ট নিতে হয়, মানে অনেক জোরে জোরে শ্বাস নিতে হয়, অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় ব্রিদিং প্রসেসটা। আর অনেক সময় এরকম হয় যে এই যে সারফেস টেনশন ফোর্সটা এতটা বেড়ে যায় যে আমরা আমাদের সম্পূর্ণ এফর্ট দিয়েও, বা যে বেবিটার ক্ষেত্রে হয় সেটা তার নিজের সম্পূর্ণ এফর্ট দিয়েও কিন্তু ব্রিদিং প্রসেসটাকে কন্টিনিউ করতে পারে না। তো সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হয়। তো আমাদের কাছে কি কি ট্রিটমেন্ট রয়েছে আমরা সেটা দেখব। যে ট্রিটমেন্ট আমাদের কাছে দুটো কেস রয়েছে, একটা নর্মাল কেস মানে মাইল্ড কেস হতে পারে, কম হতে পারে সিমটমস, আর একটা হতে পারে সিভিয়ার কেস। তো মাইল্ড কেসের ক্ষেত্রে আমাদের কাছে কি কি রয়েছে, এই ক্ষেত্রে আমাদের নর্মাল যে অক্সিজেন সাপ্লিমেন্টেশন, তো সাপ্লিমেন্টারি অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে কিন্তু এটা ট্রিটমেন্ট করা হয়ে থাকে। সাপ্লিমেন্টেড অক্সিজেন অ্যাডমিনিস্ট্রেশন মানে নর্মাল অক্সিজেন সাপ্লাই করলে কিন্তু, মানে অক্সিজেন মাস্ক দিলে এটা হয়ে যায়, এটা অনেকটা সিমটমটা রিকভার হয়। কিন্তু যদি সিভিয়ার কেস হয়ে থাকে, অনেক বেশি যদি হয়ে থাকে এই সিভিয়ারিটি, সেই ক্ষেত্রে আমাদের কি কি অপশন রয়েছে, সেই সময় কিন্তু আমাদের দুটো অপশন রয়েছে। প্রথমত, যে এই ক্ষেত্রে কিন্তু যে অক্সিজেনটা নর্মাল অক্সিজেন সাপ্লাই করলে কিন্তু হবে না, এখানে ফোর্সফুলি অক্সিজেনটাকে ব্রিদ ইন করাতে হবে, যাতে করে ফোর্সফুলি এয়ারটা ভেতরে যায় আর তার ফলে যে কোল্যাপসড অ্যালভিওলাই রয়েছে সেটা রিওপেন হয়ে যায়। তো আমাদের এখানে অক্সিজেন ইজ ডেলিভার্ড ভায়া সিপিএপি, এটা একটা প্রসেস যেটাকে বলা হয় কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। কন্টিনিউয়াস প্রেশারের মাধ্যমে, পজিটিভ প্রেশারের মাধ্যমে এয়ারটাকে ভেতরে পুশ করা হয়, যাতে করে কোল্যাপসড অ্যালভিওলাইগুলো পুনরায় রিওপেন হয়ে যায়। নেক্সট আমাদের কাছে আর একটা প্রসেস রয়েছে, যেটা হচ্ছে যে সারফেক্ট্যান্টের ডেফিসিয়েন্সির কারণে বা কম সারফেক্ট্যান্ট থাকার কারণে কিন্তু এই ডিজিজটা হয়ে থাকে। তো আমরা একটা চেষ্টা করি যে লাংসের মধ্যে আর্টিফিশিয়াল সারফেক্ট্যান্টটাকে অ্যাডমিনিস্ট্রেট করা, যাতে করে সারফেক্ট্যান্টটা লাংসের মধ্যে যদি বেড়ে যায় তখন সারফেস টেনশন ফোর্সটা কমে যাবে, কম্প্রেসিভ লোডটা কমে যাবে, ফলে ব্রিদিং প্রসেসটা অনেকটা এফর্টলেস হয়ে যাবে, সিমটমটা সিমটমটা কমে আসে। ওকে, এরপরে আমরা লাং কমপ্লায়েন্সটা দেখব। এটাও কিন্তু সবার জন্য না, যারা শুধুমাত্র SLST 11-12 জন্য অ্যাপেয়ার হতে যাচ্ছ, শুধুমাত্র তোমাদের জন্য, বাকিরা এই টপিকটা স্কিপ করতে পারো। সো অনলি ফর 11-12 SLST। হোয়াট ইজ লাং কমপ্লায়েন্স? এটা কিন্তু কতটা আমাদের এফর্ট দিতে হয় ব্রিদিং করতে, ব্রিদিংটা আমরা কতটা এফর্টলেসলি করতে পারি, সেই এফর্টটা কিন্তু কমপ্লায়েন্সকে ডিনোট করে বা রেফার করে। সো দিস রেফার্স টু হাউ much effort is required to stretch the lung and the chest wall. তো chest wall and lung, chest wall মানে আমাদের যে থোরাসিক চেম্বার, সেই থোরাসিক চেম্বারটাকে ইনফ্লেট করতে বা সেটাকে স্ট্রেচ করতে, আর লাংসটাকে স্ট্রেচ করতে কতটা আমাদের এফর্টের প্রয়োজন হচ্ছে, কতটা এফর্ট লাগছে, সেটা হচ্ছে আমাদের কমপ্লায়েন্স। রেফার্স টু হাউ মাচ এফর্ট ইজ রিকোয়ার্ড টু স্ট্রেচ দ্য লাংস অ্যান্ড দ্য চেস্ট ওয়াল। লাংস আর চেস্ট ওয়ালটাকে স্ট্রেচ করতে যতটা এফর্টের প্রয়োজন হয় সেটাকে বলা হয় কমপ্লায়েন্স। ওকে, তো এবার হাই কমপ্লায়েন্স আর লো কমপ্লায়েন্সের বিষয়টা আমরা দেখব, যে হাই কমপ্লায়েন্সের ক্ষেত্রে কি হয়, লো কমপ্লায়েন্সের ক্ষেত্রে কি হয়। হাই কমপ্লায়েন্স মানে লাংস আর চেস্ট ওয়ালটা ইজিলি এক্সপ্যান্ড হয়ে যাবে, ইজিলি ইনফ্লেট হয়ে যাবে, কিন্তু লো কমপ্লায়েন্সের ক্ষেত্রে লাংস আর চেস্ট ওয়ালটা ইনফ্লেশনটাকে কিন্তু রেজিস্ট করবে। ওকে, তো প্রথমে আমরা দেখব হাই কমপ্লায়েন্স। এই ক্ষেত্রে কি হবে, লাংস অ্যান্ড চেস্ট ওয়াল এক্সপ্যান্ড ইজিলি, এটা কিন্তু ইজিলি এক্সপ্যান্ড হয়ে যায়। কিন্তু ডিউরিং লো কমপ্লায়েন্সের ক্ষেত্রে লাংস অ্যান্ড চেস্ট ওয়ালটা রেজিস্ট করে এক্সপ্যানশনটাকে, এক্সপ্যান্ড হতে চায় না, এক্সপ্যানশন প্রসেসটাকে কিন্তু রেজিস্ট করে। ওকে, এইখানে অনেকের ভুল হতে পারে, হাই কমপ্লায়েন্স মানে অনেকের মনে হতে পারে বেশি এফর্টের প্রয়োজন হবে, ইজিলি এক্সপ্যান্ড হবে না। লো কমপ্লায়েন্সের মানে হতে পারে যে কম এফর্ট লাগবে আর ইজিলি এক্সপ্যান্ড হয়ে যাবে। তো এই ভুলটা কিন্তু করবে না, এটা অনেকের ভুল হয়।
হাই কমপ্লায়েন্স মানে হচ্ছে কিন্তু কম এফর্ট লাগবে, ইজিলি এক্সপ্যান্ড হয়ে যাবে। লো লো কমপ্লায়েন্স মানে হাই এফর্ট লাগবে, ইজিলি এক্সপ্যান্ড হবে না, এক্সপ্যানশন প্রসেসটাকে রেজিস্ট করবে। ওকে, এটা যদি আমরা একটা বেলুনের মাধ্যমে বুঝি, একটা অ্যানালজি যদি আমরা নিই, একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে ধরে নাও আমাদের কাছে একটা পাতলা বেলুন রয়েছে আর একটা মোটা আর হার্ড বেলুন রয়েছে। তো পাতলা বেলুনটাকে ফোলাতে গিয়ে কিন্তু আমাদের কম এফর্ট প্রয়োজন হবে, আমরা কম এফর্টের মাধ্যমে পাতলা বেলুনটাকে ফুলিয়ে ফেলতে পারবো। আর মোটা আর শক্ত বেলুন যেটা থাকবে সেটাকে কিন্তু ফোলাতে আমাদের যথেষ্ট পরিমাণে এফর্ট দিতে হবে। তো যেখানে আমাদের এফর্টটা কম লাগবে সেখানে আমরা বলবো হাই কমপ্লায়েন্স, যেখানে আমাদের এফর্টটা বেশি লাগবে সেখানে আমরা বলবো সেটা লো কমপ্লায়েন্স। যেমন আমাদের কাছে একটা থিন বেলুন রয়েছে, এটাকে যদি আমরা ফোলানোর চেষ্টা করি, ইজিলি ইনফ্লেট হয়ে যাবে, এটা ইজিলি ইনফ্লেট হয়ে যাবে, সহজেই ফুলে যাবে। তো ফোলার পর এটা এরকম দেখাবে। ওকে, এবার আমরা যদি একটা মোটা বেলুন নিই, থিক অ্যান্ড রিজিড বেলুন, তো এর ক্ষেত্রে এটা অনেকটা এরকম দেখতে হয়। আর এটা রেজিস্ট করে ইনফ্লেশন প্রসেসটাকে রেজিস্ট করবে, ফুলতে কিন্তু এর চাইবে না সহজে। তো এর ক্ষেত্রে কি হবে, এটা সহজে ফুলবে না, অনেকটা এফর্টের প্রয়োজন হবে। তো এই ক্ষেত্রে যেটা সহজে ফুললো সেটাকে আমরা কিন্তু বলবো হাই কমপ্লায়েন্স। যেখানে আমাদের এফর্ট কম প্রয়োজন হলো, দ্যাট ইজ হাই কমপ্লায়েন্স। যেখানে এফর্ট বেশি লাগবে সেটা হয়ে যাবে আমাদের লো কমপ্লায়েন্স। সো দিস ইজ আওয়ার লো কমপ্লায়েন্স। ওকে ওকে, এবার আমরা দেখব যে লাং কমপ্লায়েন্সটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তো এই যে লাং কমপ্লায়েন্সটা, এটা ডিপেন্ড করে দুটো বিষয়ের ওপরে। একটা হচ্ছে আমাদের ইলাস্টিসিটি অফ দ্য লাং অ্যান্ড সারফেক্ট্যান্ট। ইলাস্টিসিটি মানে লাংটা যতটা ইলাস্টিক হবে তত আমাদের কম এফর্ট লাগবে, মানে হাই কমপ্লায়েন্স। সারফেক্ট্যান্ট যদি বেশি হয়ে যায় তখন আমাদের সারফেস টেনশনটা কমে যাবে, আর সেক্ষেত্রেও কিন্তু ইনফ্লেশনে কম এফর্ট লাগবে, মানে হাই কমপ্লায়েন্স। মানে এই দুটো যদি বেশি হয় তাহলে হাই কমপ্লায়েন্স, কম এফর্ট লাগবে। ইলাস্টিসিটি আর সারফেক্ট্যান্ট যদি কমে যায় তখন এফর্ট অনেক বেশি লাগবে, আর সেক্ষেত্রে হয়ে যাবে লো কমপ্লায়েন্স। ওকে, এবার আমরা যদি জেনারেলি দেখি একটা সুস্থ স্বাভাবিক একটা হেলদি পার্সনের ক্ষেত্রে, একটা হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে লাং কমপ্লায়েন্সটা কি থাকে, তার ক্ষেত্রে লাং কমপ্লায়েন্সটা হাই থাকে। আমরা যারা স্বাভাবিক রয়েছি, যারা আমরা সুস্থ স্বাভাবিক মানুষ, তাদের ক্ষেত্রে তোমরা দেখবে যে তাদের কিন্তু ব্রিদিংয়ে কোনো সমস্যা হয় না, তারা এফর্টলেসলি ব্রিদিংটা করতে পারে। ওকে, অ্যাট রেস্ট দৌড়ঝাঁপ করলে কিন্তু সে ব্রিদিংটা অবশ্যই ফ্লাকচুয়েট করবে। ডিউরিং স্ট্রেনাস কন্ডিশন, আমরা যখন হেভি এক্সারসাইজ করবো তখন আমাদের ব্রিদিং প্রসেসটা অনেকটা এফর্টলেস থাকে না। ওকে, কিন্তু অ্যাট রেস্টিং কন্ডিশনে আমরা দেখবো যারা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক তারা কিন্তু অনেক এফর্টলেসলি ব্রিদিং করে। ওকে, তো তাদের ক্ষেত্রে হাই কমপ্লায়েন্স থাকে। ওকে, তো আমরা সেটা দেখবো যে জেনারেলি উই হ্যাভ হাই কমপ্লায়েন্স, একটা হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হাই কমপ্লায়েন্স থাকে। কিন্তু কারো ক্ষেত্রে যদি কোনো রেসপাইরেটরি সিনড্রোম থাকে, কোনো পালমোনারি ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে কিন্তু লাং কমপ্লায়েন্সটা লো হয়ে যায়, এফর্টটা তখন বেশি দিতে হয়। ওকে, তো লাং কমপ্লায়েন্স ক্যান বি লো ইন কেস অফ রেসপাইরেটরি সিনড্রোম। তো রেসপাইরেটরি সিনড্রোম কী কী থাকতে পারে, তো সেই বিষয়টা আমরা দেখব। তো আমাদের কাছে প্রথম যে রেসপাইরেটরি সিনড্রোম সেটা টিউবারক্লোসিস থাকতে পারে, যেটা আমরা টিবি বলে থাকি। এরপরে নিউমোনিয়া থাকতে পারে, তারপরে আমাদের অ্যাজমা থাকতে পারে। দেন উই কুড হ্যাভ আরডিএস, রেসপাইরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ফাইব্রোসিসের ক্ষেত্রেও কিন্তু লাং কমপ্লায়েন্সটা লো হয়ে যায়। তারপরে এমফাইসিমাটা হবে না, সরি, এমফাইসিমা হবে না, কারণ এমফাইসিমার ক্ষেত্রে কিন্তু লাং কমপ্লায়েন্সটা বেড়ে যায়। এমফাইসিমাতে আমাদের কি হয়, অ্যালভিউলার ওয়ালটা ড্যামেজ হয়ে যায়। যখন অ্যালভিউলার ওয়াল ড্যামেজ হয়ে যাবে তখন তার সাথে সাথে সারফেক্ট্যান্টটা কি হয়ে যাবে, কমে যাবে, আর অ্যালভিউলার ফ্লুইডটাও কমে যাবে, ইলাস্টিসিটিটা বেড়ে যাবে। আর ইলাস্টিসিটি যদি বেড়ে যায় তখন লাং কমপ্লায়েন্সটাও বেড়ে যাবে। তো এটা একটা এমফাইসিমা হচ্ছে একটা আমাদের এখানে মনে রাখবে, এটা একটা এক্সেপশন, যে ইন কেস অফ এমফাইসিমা lung compliance increases. ওকে, এবার নেক্সট আমরা দেখব ওয়ার্ক অফ ব্রিদিং। এবার আমরা ওয়ার্ক অফ ব্রিদিং নিয়ে কথা বলবো। এই টপিকটাও কিন্তু সবার জন্য না, অনলি ফর SLST 11-12, বাকি তোমরা এই টপিকটা স্কিপ করবে। যাদের জানার ইচ্ছা আছে তারা করবে, নট এ প্রবলেম। ওকে, তো এই ওয়ার্ক অফ ব্রিদিংটা কি,
দিস রেফার্স টু এনার্জি এক্সপেন্ডেড। আমাদের ব্রিদিং করতে কতটা এনার্জি, ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশনের সময় কতটা এনার্জি আমাদের এক্সপেন্ড করতে হয়, কতটা ওয়ার্ক করতে হয়, কতটা আমাদের শক্তি খরচ করতে হয়, সেটা আমাদের বলা হয় ওয়ার্ক অফ ব্রিদিং। ওকে, তো এনার্জি এক্সপেন্ডেড বাই দ্য রেসপিরেটরি মাসেলস টু ওভারকাম দ্য ইলাস্টিক অ্যান্ড রেজিস্টিভ ফোর্স। আমাদের লাংসের মধ্যে কিন্তু দুটো ফোর্স থাকে, একটা ইলাস্টিক ফোর্স, একটা রেজিস্টিভ ফোর্স। ইলাস্টিক ফোর্সটা আমাদের লাংস অ্যান্ড চেস্ট ওয়ালের রিকয়েল ফোর্স, আর একটা রেজিস্টিভ ফোর্স মানে এয়ারওয়ে অ্যান্ড টিস্যু। এয়ারওয়ে মানে আমাদের যে ট্র্যাকিয়া বা ব্রঙ্কায়ের ভেতর দিয়ে যে বাতাসটা যায়, এর মধ্যে কিন্তু একটা রেজিস্ট্যান্স বা একটা ফ্রিকশন কাজ করে, তো সেখানে একটা রেজিস্টিভ ফোর্স কিন্তু উৎপন্ন হয়। তো এটা কি, যে আমাদের ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশনের সময় আমাদের কতটা এনার্জি আমাদের রেসপিরেটরি মাসলসদের খরচ করতে হচ্ছে, কতটা ওয়ার্ক করতে হচ্ছে, সেটা আমাদের ওয়ার্ক অফ ব্রিদিংকে ডিনোট করে। ওকে, তো এই দুটো কম্পোনেন্ট রয়েছে, একটা হচ্ছে রেজিস্টিভ ওয়ার্ক আর একটা হচ্ছে ইলাস্টিক ওয়ার্ক। সরি, তো ইলাস্টিক ওয়ার্ক একটা কম্পোনেন্ট, আর একটা রয়েছে রেজিস্টিভ ওয়ার্ক, আর একটা কম্পোনেন্ট রয়েছে যেটাকে বলা হয় আমাদের ইনার্শিয়াল ওয়ার্ক। আর সেই ইনার্শিয়াল ওয়ার্কটা কিন্তু অনেকটা নেগলিজেবল। ওকে, তো সেটা কিন্তু অ্যাকাউন্টিংয়ে নেওয়া হয় না। তো আমরা মূলত ইলাস্টিক অ্যান্ড রেজিস্টিভ ওয়ার্ক নিয়ে কথা বলি। ইলাস্টিক ওয়ার্কটা মেজর রোল প্লে করে ফর ওয়ার্ক অফ ব্রিদিং, এটা 65% কন্ট্রিবিউট করে, আর রেজিস্টিভ ওয়ার্কটা আমাদের 35% কন্ট্রিবিউট করে। তো সেটা আমরা ওয়ান বাই ওয়ান দেখব। ওকে, প্রথমে আমরা ইলাস্টিক ওয়ার্কটা দেখব। কম্পোনেন্টসে প্রথমে আমাদের কাছে রয়েছে ইলাস্টিক ওয়ার্ক। এটা কি, যে আমাদের লাংস অ্যান্ড চেস্ট ওয়ালটাকে স্ট্রেচ করতে যতটা এফর্ট বা যতটা এনার্জির প্রয়োজন হয় সেটাকে ইলাস্টিক ওয়ার্ক বলে। আর এটা আমাদের বাই অপোজিং দ্য ন্যাচুরাল রিকয়েল ফোর্স, যে রিকয়েল ফোর্সটা রয়েছে সেটাকে কাটিয়ে উঠে স্ট্রেচ করতে যতটা আমাদের শক্তি খরচ করতে হয় বা যতটা আমাদের কাজ করতে হয়, সেটা হচ্ছে আমাদের ইলাস্টিক ওয়ার্ক। ওকে, এটা আমাদের 65% কন্ট্রিবিউট করে। ওকে, দিস কন্ট্রিবিউট 65% অফ আওয়ার ওয়ার্ক অফ ব্রিদিং। আর এই ইলাস্টিক ওয়ার্কটা আমাদের ইনক্রিজ হয়ে যায় কখন, যখন ফাইব্রোসিস হয়ে যাবে। ফাইব্রোসিসের ক্ষেত্রে কিন্তু আমাদের ইলাস্টিসিটিটা আমাদের কমে যাবে, রিজিড হয়ে যাবে, লাংসটা রিজিড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি এফর্ট করতে হবে। তারপরে ওবেসিটির ক্ষেত্রে কি হয়, যে আমাদের যে চেস্ট ওয়াল তার রিকয়েল ফোর্সটা বেড়ে যায়। ওকে, ফাইব্রোসিসের ক্ষেত্রে লাংসের রিকয়েল ফোর্সটা বেড়ে যায়। তো সে সমস্ত ক্ষেত্রে এফর্ট বা এনার্জি বেশি এক্সপেন্ড করতে হয়, খরচ করতে হয়। নেক্সট আমাদের কাছে রয়েছে রেজিস্টিভ ওয়ার্ক। এই রেজিস্টিভ ওয়ার্কটা হচ্ছে টু ওভারকাম এয়ারওয়ে রেজিস্ট্যান্স। এয়ারওয়ে রেজিস্ট্যান্সটাকে আর টিস্যু রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করতে যতটা শক্তি বা যতটা ওয়ার্ক করতে হয়, যতটা আমাদের কার্য করতে হয়, সেটাকে বলা হয় কিন্তু রেজিস্টিভ ওয়ার্ক। ওকে, এই রেজিস্টিভ ওয়ার্কটা 35% কন্ট্রিবিউট করে। আর এই রেজিস্টিভ ওয়ার্কটা বেড়ে যায় ইন কেস অফ অ্যাজমার ক্ষেত্রে কি হয়, যে রেসপিরেটরি যে ট্র্যাকটা সেটা কিন্তু অনেকটা সরু হয়ে যায়। যখন সরু হয়ে যাবে তখন বাতাসকে যেতে বাধা পাবে। ওকে, হিন্ড্রেন্স হবে, আর সেই ক্ষেত্রে কিন্তু রেজিস্টিভ ওয়ার্কটা আরও বেড়ে যাবে। ওকে, তো দিস কন্ট্রিবিউট 35% অফ ওয়ার্ক অফ ব্রিদিং, অ্যান্ড দিস ইনক্রিজেস ইন কেস অফ অ্যাজমা অর সিওপিডি। অ্যাজমা সিওপিডি একই কথা। সিওপিডির পুরো মানে সিওপিডি মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা হচ্ছে ফুল ফর্ম। সিওপিডি এটাকেই বলা হয় কিন্তু অ্যাজমা। ওকে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এখানে অবস্ট্রাকশন হয়, এয়ারটা অবস্ট্রাকশন হয়, মানে এয়ারটাকে যেতে বাধা প্রাপ্তি হয়, সেই জন্য এটাকে ক্রনিক অবস্ট্রাকশন বলা হয়। ওকে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। নেক্সট আমরা দেখব, এরপরে আমাদের রয়েছে ইনার্শিয়াল ওয়ার্ক, সেটা হচ্ছে নেগলিজেবল। ওকে, নেগলিজেবল বা মিনিমাল, এটা অ্যাকাউন্টিংয়ে নেওয়া হয় না। এরপরে আমাদের কি কি ফ্যাক্টর রয়েছে যেটা ওয়ার্ক অফ ব্রিদিংকে এফেক্ট করে। তো আমাদের কাছে প্রথম রয়েছে এয়ারওয়ে রেজিস্ট্যান্স। এয়ারওয়ে রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে ওয়ার্ক অফ ব্রিদিং বেড়ে যাবে, লাইক ইন কেস অফ অ্যাজমা অর সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। নেক্সট, এরপরে রয়েছে লাং কমপ্লায়েন্স। লাং কমপ্লায়েন্স যদি আমাদের কাছে বেড়ে যায় তাহলে ওয়ার্ক অফ ব্রিদিং কমে যাবে। লাং কমপ্লায়েন্স যদি আমাদের কাছে কমে যায় তাহলে ওয়ার্ক অফ ব্রিদিং বেড়ে যাবে। এরপরে আমাদের কাছে রয়েছে রেসপিরেটরি রেট অ্যান্ড টাইডাল ভলিউম। যদি আমাদের রেসপিরেটরি রেট বেড়ে যায়, টাইডাল ভলিউমকে বাড়াতে হয়, সেক্ষেত্রেও কিন্তু ওয়ার্ক অফ ব্রিদিং বেড়ে যায়।
ওকে, তো এদের যদি আমি ডিপেন্ডেন্সি লিখতে চাই তাহলে, আচ্ছা ওটা পরে দেখাচ্ছি আমি। এরপরে আমাদের কাছে হচ্ছে নর্মাল ব্রিদিং। নর্মাল ওয়ার্ক অফ ব্রিদিং, এইটার যে রেট সেটা হচ্ছে 0.5 জুল পার লিটার। 0.5 জুল পার লিটার, এটা হচ্ছে মিনিমাল এফার্ট। এখানে আমাদের কোনো এফার্ট দিতে হয় না, এটা এফার্টলেসলি হয়ে থাকে। 0.5 জুল পার লিটার, এটা হচ্ছে নর্মাল ওয়ার্ক অফ ব্রিদিং। কিন্তু অ্যাবনর্মাল কেসে বা হাই ওয়ার্ক অফ ব্রিদিং এটা কিন্তু 5 থেকে 10 জুল পার লিটার এটা কিন্তু হতে পারে। আর এর অধিকও যদি হয়ে যায় তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পালমোনারি ফেলিয়ার, রেসপাইরেটরি ফেলিয়ার হতে পারে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 5 থেকে 10 জুল পার লিটারকে এক্সিড করতে পারে। ওকে, ইন সিভিয়ার ডিজিজ লিডিং টু রেসপাইরেটরি ফেলিয়ার, এই অবস্থায় কিন্তু তখন আর ভেন্টিলেশন বা ব্রিদিং প্রসেসটা আটকে যায়, সম্ভব আর হয় না। দ্যাট ইজ নোন অ্যাজ রেসপাইরেটরি ফেলিয়ার। ওকে, এখানে লাং কমপ্লায়েন্সটার সাথে যদি আমরা ডিপেন্ডেন্সি দেখি তাহলে এই লাং কমপ্লায়েন্সটা ইনভার্সলি ডিপেন্ডেন্ট টু ওয়ার্ক অফ ব্রিদিং। মানে লাং কমপ্লায়েন্স বাড়লে ওয়ার্ক অফ ব্রিদিং কমে যাবে, লাং কমপ্লায়েন্স যদি কমে যায় তাহলে ওয়ার্ক অফ ব্রিদিং বেড়ে যাবে। রেসপাইরেটরি রেট অ্যান্ড টাইডাল ভলিউমের সাথে কিন্তু ওয়ার্ক অফ ব্রিদিংয়ের ডাইরেক্টলি রিলেশন রয়েছে। আর অ্যাজমা বা রেজিস্টিভ এয়ারওয়ে এটার সাথে কিন্তু ডাইরেক্ট রিলেশন রয়েছে। মাইল্ড অ্যাজমার ক্ষেত্রে ওয়ার্ক অফ ব্রিদিং কম হবে, অ্যাজমা যত সিভিয়ার হবে ওয়ার্ক অফ ব্রিদিং তত বেশি বেড়ে যাবে। এরপর আমরা নেক্সট টপিকটা দেখবো, সেটা হচ্ছে ইন্ট্রাথোরাসিক আর ইন্ট্রাপ্লিউরাল প্রেশার। এটাও সবার জন্য না, দিস ইজ অনলি ফর SLST 11-12 জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছ শুধুমাত্র তাদের জন্য, বাকিদের জন্য এটা কিন্তু না। ওকে, এরপরে প্রথমে আমরা ইন্ট্রাথোরাসিক প্রেশারটা দেখব। ইন্ট্রাথোরাসিক প্রেশার এটা কি? এটা প্রেশার উইদিন দ্য থোরাসিক ক্যাভিটি। আমাদের যে থোরাসিক ক্যাভিটি বা থোরাসিক চেম্বারটা আমরা দেখেছিলাম, সেই চেম্বারের মধ্যে যে প্রেশারটা কাজ করে সেটাকে বলা হয় ইন্ট্রাথোরাসিক প্রেশার। ওকে, এর রোলটা কি, মানে এর ভ্যালুটা কি থাকে? এর যে ভ্যালুটা সেটা কিন্তু জেনারেলি মানে এটা ভ্যারি করে, এটা উপর নিচে হয়, কিন্তু এটা জেনারেলি নেগেটিভ থাকে। দিস ইজ জেনারেলি নেগেটিভ। আর এই নেগেটিভ প্রেশারটার একটা গুরুত্ব রয়েছে। নেগেটিভ প্রেশার যদি না থাকে তাহলে কিন্তু লাংসটা এক্সপ্যান্ড করতে পারবে না। ওকে, তো দিস নেগেটিভ প্রেশার হেল্পস আস ডিউরিং ইনহেলেশন। এরপরে কি কি চেঞ্জ হয় ডিউরিং ব্রিদিংয়ের সময় এর ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয় আমরা সেটা দেখব। ইন্সপাইরেশনের সময় এটা বেশি নেগেটিভ হয়ে যায়, মোর নেগেটিভ, প্রায় -6 mmHg মতো থাকে। এরপরে এক্সপাইরেশনের সময় লেস নেগেটিভ থাকে, এটা একটু বেড়ে গিয়ে -3 mmHg মতো থাকে। এরপরে ডিউরিং ফোর্সড এক্সপাইরেশনের সময় কিন্তু এটা পজিটিভ হয়ে যায়। ওকে, পজিটিভ হয়ে যায়। এরপরে কি কি রোল রয়েছে? এটা হেল্পস মেনটেনিং লাং ইনফ্লেশন, লাংটাকে ইনফ্লেট করতে, লাংটাকে এক্সপ্যান্ড করতে সাহায্য করে। কারণ বাইরে আমাদের এটা যদি থোরাসিক চেম্বার হয়, এর মাঝখানে আমাদের লাংসটা রয়েছে, তো এখানে যদি নেগেটিভ প্রেশার থাকে তাহলে এটা সহজে এক্সপ্যান্ড করতে পারবে। ওকে, তো লাং ইনফ্লেশনে সাহায্য করে। এরপরে অ্যাসিস্ট ভিনাস রিটার্ন টু দ্য হার্টের বাইরেও নেগেটিভ প্রেশার যদি থাকে তাহলে হার্টটা ইজিলি এক্সপ্যান্ড করতে পারবে আর সহজেই পুরো বডি থেকে ব্লাডটা হার্টে আসতে পারবে। তো ভিনাস রিটার্ন, যেটা হার্টে রক্তটা সারা দেহ থেকে যে হার্টে ফিরে আসে সেটাকে ভিনাস রিটার্ন বলা হয়। আর সেটাকে সাহায্য করে কি নেগেটিভ প্রেশার উইদিন দ্য ইন্ট্রাথোরাসিক এরিয়া বা থোরাসিক চেম্বার। ওকে, এরপর আমরা নেক্সটটা দেখব, সেটা হচ্ছে ইন্ট্রাপ্লিউরাল প্রেশার। এরপর আমরা ইন্ট্রাপ্লিউরাল প্রেশারটা দেখব। ইন্ট্রাপ্লিউরাল প্রেশার এইটা কি? এটা হচ্ছে প্রেশার উইদিন দ্য প্লিউরাল স্পেস। যেটা প্লিউরাল স্পেস ছিল আমাদের আউটার অ্যান্ড ইনার প্লুরাল মেমব্রেন, মানে ভিসেরাল অ্যান্ড প্যারাইটাল প্লুরাল মেমব্রেন, তার মাঝখানে যে প্লুরাল ফ্লুইড ছিল সেখানে যে প্রেশারটা থাকে সেটা হচ্ছে ইন্ট্রাপ্লিউরাল প্রেশার। এই প্রেশারটাও কিন্তু নেগেটিভ থাকে, আর এটা ইন্ট্রাথোরাসিক প্রেশারের থেকে বেশি নেগেটিভ থাকে। দিস ইজ মোর নেগেটিভ। ওকে, তো স্লাইটলি মোর নেগেটিভ দ্যান ইন্ট্রাথোরাসিক প্রেশার, তার থেকেও বেশি নেগেটিভ থাকে। এটা কিভাবে চেঞ্জ হয়? ডিউরিং ইন্সপাইরেশন দিস ইজ মোর নেগেটিভ, -7 to -8 mmHg। এরপরে ডিউরিং এক্সপাইরেশন দিস ইজ -3 to -5 mmHg, মিনস লেস নেগেটিভ হয়ে যায়। এরপরে এর কি কি রোল থাকে? দিস কিপস দ্য লাংস ইনফ্লেটেড এগেইনস্ট দ্য চেস্ট ওয়াল। চেস্ট ওয়ালের বিরুদ্ধে এটা লাংসকে ইনফ্লেট করতে সাহায্য করে। অ্যান্ড প্রিভেন্ট লাং কোল্যাপস, এটা লাংসটাকে কোল্যাপসিং থেকে রক্ষা করে।
ওকে, এবার আমরা পার্শিয়াল প্রেশার অফ গ্যাস অ্যাট ডিফারেন্ট পজিশনস, এটা কিন্তু সবার জন্য, ওকে, যারা দেখছো সবার জন্য এটা, দিস ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর অল কম্পিটিটিভ এক্সামস, সেটা নিট হতে পারে, এসএলএসটি হতে পারে, যে কোনো। ওকে, তো এটা সবাই মনোযোগ সহকারে দেখবে। এখানে আমরা প্রথমে একটা স্ট্রাকচার নিয়ে নেব, যেখানে যার বিভিন্ন পজিশনে আমরা প্রেশারটা দেখব। তো দিস ইজ আওয়ার স্ট্রাকচার। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডাবল সার্কুলেশনের একটা নর্মাল ডায়াগ্রাম দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন কম্পোনেন্টগুলো কি সেটা আমরা আগে জেনে নেব। তো সেই কম্পোনেন্টগুলোর নাম জানবো, তারপরে বিভিন্ন কম্পোনেন্টের ভেতরে কি কি প্রেশার রয়েছে আমরা সেটা দেখব। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের টিস্যু, এই যে এইটা আমাদের টিস্যু। এরপরে এটা আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার হার্ট। এটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের অ্যালভিওলাই। ওকে, এরপরে এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যালভিওলার পালমোনারি ভেইন, দিস ইজ আওয়ার পালমোনারি ভেইন। ওকে, আর এর ভেতরে কিন্তু অক্সিজেনেটেড ব্লাড রয়েছে। ওকে, এরপরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সিস্টেমিক আর্টারি, এর মধ্যেও অক্সিজেনেটেড ব্লাড রয়েছে। এরপরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সিস্টেমিক ভেইন, এর মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। এইটা যেটা আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের পালমোনারি আর্টারি, দিস ইজ পালমোনারি আর্টারি, এর মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। আর এটা আমাদের সিস্টেমিক ভেইন, এর মধ্যেও ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। ওকে, তো এই আমাদের বিভিন্ন কম্পোনেন্ট, এটা আমাদের অ্যালভিওলাই, দিস ইজ হার্ট, দিস ইজ টিস্যু, এটা আমাদের পালমোনারি ভেইন, এটা আমাদের সিস্টেমিক ভেইন, সিস্টেমিক আর্টারি, দিস ইজ আওয়ার পালমোনারি আর্টারি অ্যান্ড দিস ইজ আওয়ার সিস্টেমিক ভেইন। এর মধ্যে অক্সিজেনেটেড ব্লাড, যেটা আমাদের রেড কালারে দেখতে পাচ্ছি দিস আর অক্সিজেনেটেড ব্লাড, আর যেগুলো আমরা ব্লু কালারে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড। ওকে, এইবার এই ডিফারেন্ট পজিশনে আমাদের কি কি পার্শিয়াল প্রেশার রয়েছে গ্যাসের সেটা আমরা দেখবো এবার। ওকে, এবার ডিফারেন্ট পজিশনে আমরা পার্শিয়াল প্রেশারগুলো দেখব। প্রথমে আমরা যদি অ্যালভিওলাইয়ের কথা বলি, তাহলে অ্যালভিওলাইয়ের মধ্যে অক্সিজেনের যে পার্শিয়াল প্রেশার থাকে সেটা 104 mmHg, আর CO2 যে পার্শিয়াল প্রেশার থাকে সেটা হচ্ছে 40 mmHg। তো অক্সিজেনে দেখতে পাচ্ছি আমরা 104 mmHg, CO2 দেখতে পাচ্ছি আমরা 40 mmHg। এইবার আমরা যদি পালমোনারি আর্টারির মধ্যে দেখি, তাহলে এখানে আমাদের অক্সিজেনের থাকে 40 mmHg, CO2 থাকে 45 mmHg। ওকে, অক্সিজেনে দেখতে পাচ্ছি আমরা 40 mmHg, CO2 দেখতে পাচ্ছি আমরা 45 mmHg। এরপরে আমরা অক্সিজেনেটেড ব্লাডে দেখব, এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটা আমাদের অ্যালভিওলাইয়ে যাবে, গিয়ে অক্সিজেনেটেড হবে, অক্সিজেনেটেড হওয়ার পর CO2-র মাত্রা কমে যাবে, অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে। তো অক্সিজেনের যে পার্শিয়াল প্রেশার সেটা কিন্তু এখানে 40 থেকে বেড়ে যাবে, 40 থেকে বেড়ে এখানে 95 হয়ে যাবে, আর এটা 45 থেকে কমে গিয়ে 40 হয়ে যাবে। তো আমরা সেটা দেখব। এখানে আমরা দেখছি অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা বেড়ে গেল, 40 থেকে 95 হলো, CO2টা আমাদের শরীর থেকে বেরিয়ে গেল, তার পার্শিয়াল প্রেশার কমে গেল, আর সেটা কমে গিয়ে 40 mmHg হয়ে গেল। তো দিস ইজ আওয়ার অক্সিজেনেটেড ব্লাড। এই অক্সিজেনেটেড ব্লাডটাই আমাদের হার্টে ফিরে আসবে, আর এটাই আমাদের কার্ডিয়াক আউটপুটের মাধ্যমে আমাদের সিস্টেমিক ডেলিভারির জন্য চলে যাবে, সেটা আমাদের সিস্টেমিক আর্টারির মাধ্যমে। তো এখানেও আমরা দেখতে পাবো যে সেম কনফিগারেশন থাকবে, যে এখানেও 95 mmHg থাকবে আমাদের অক্সিজেনের পার্শিয়াল প্রেশার, আর এখানে CO2 পার্শিয়াল প্রেশারটা আমাদের 40 mmHg থাকবে। এরপর আমরা যদি টিস্যুর কথা বলি, তাহলে টিস্যুর ক্ষেত্রে এখানে কিন্তু টিস্যুতে অক্সিজেনটা ইউজ হয়, CO2 প্রডিউস হয়। তো অক্সিজেন যদি ইউজ হয় তাহলে অক্সিজেনের মাত্রা কমে যাবে, CO2 যদি প্রডিউস হয় CO2-র মাত্রা বেড়ে যাবে। তো এখানে অক্সিজেনটা কমে গিয়ে হয়ে যায় 40 mmHg, আর CO2 বেড়ে গিয়ে হয়ে যায় 45 mmHg। তো সেটা আমরা দেখব। এখানে অক্সিজেনের মাত্রা দেখছি আমরা 40 mmHg, CO2 দেখতে পাচ্ছি আমরা 45 mmHg। এরপরে এই একই কনফিগারেশন চলে আসবে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে, এখানেও O2 থাকবে আমাদের 40, আর CO2 থাকবে আমাদের 45 mmHg। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ ইট ইজ। তো এই যে আমরা দেখলাম যে বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে আলাদা আলাদা পার্শিয়াল প্রেশার রয়েছে, এইটা কিন্তু আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা ডিফিউশনটা হবে হাই পার্শিয়াল প্রেশার টু লো পার্শিয়াল প্রেশার। ডাইরেকশনটা কি থাকবে? হাই টু লো, হাই পার্শিয়াল প্রেশার টু লো পার্শিয়াল প্রেশার। এটা আমাদের কিন্তু ডিফিউশনের বা গ্যাসিয়াস এক্সচেঞ্জের ডাইরেকশন থাকবে। তো আমরা যদি এই ভ্যালুগুলো ভালোভাবে মনে রাখি, তাহলে আমরা গ্যাসিয়াস এক্সচেঞ্জটা বুঝতে পারবো। ওকে, তো নেক্সট আমরা গ্যাসিয়াস এক্সচেঞ্জটা দেখব। ওকে, আমরা প্রথমে দেখে নেব বিটুইন লাংস অ্যান্ড ব্লাড। সো বিটুইন লাংস অ্যান্ড ব্লাড,
ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার অ্যালভিওলাই অ্যান্ড দিস ইজ আওয়ার ব্লাড। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লাড ভেসেলসের মধ্যে এটা আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড রয়েছে, এটা আমাদের রয়েছে অক্সিজেনেটেড ব্লাড। ওকে, এখানে আমরা ডিফিউশন মেমব্রেন দেখতে পাচ্ছি, আমাদের ওয়াল অফ অ্যালভিওলাই, দিস ইজ আওয়ার বেসমেন্ট মেমব্রেন, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেলস। তো তিনটে লেয়ার মিলে আমাদের ডিফিউশন লেয়ার রয়েছে, এখানে এর অ্যাক্রসই আমাদের ডিফিউশনটা হবে। এইবার এটা যে ডাইরেকশনটা, এটা হবে ফ্রম হাই প্রেশার, ফ্রম হাই partial pressure to low partial pressure. ওকে, এটা হচ্ছে আমাদের ডাইরেকশনটা ফ্রম হাই পার্শিয়াল প্রেশার টু লো পার্শিয়াল প্রেশার। এইবার এখানে আমরা যদি ডিফিউশনটা দেখি বা এক্সচেঞ্জ অফ গ্যাসেস যদি দেখি, তাহলে ডিফিউশনটা আমরা যদি প্রথমে অক্সিজেনের ক্ষেত্রে দেখি, তাহলে অক্সিজেন PO2 আমাদের এখানে রয়েছে 104 mmHg। ওকে, 104 mmHg। এই যে 104 mmHg এখানে রয়েছে, আর এখানে ব্লাডের ভেতরে কি রয়েছে? ব্লাডের ভেতরে রয়েছে PO2 আমাদের, সরি, এইখানে আমাদের ব্লাডের মধ্যে যে PO2 রয়েছে সেটা হচ্ছে আমাদের 40 mmHg। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে PO2 104 mmHg। ওকে, তো 104 mmHg, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 40 mmHg। এখানে বেশি পার্শিয়াল প্রেশার রয়েছে, এখানে কম পার্শিয়াল প্রেশার রয়েছে। তো লাংস থেকে আমাদের যে অক্সিজেনটা সেটা কোথায় ডিফিউজ হয়ে যাবে? উইদিন দ্য ব্লাড। তো লাংস থেকে ব্লাডের ভেতরে কি চলে আসবে? অক্সিজেন চলে আসবে। ওকে, এইবার আমরা সেম জিনিস যদি এখানে CO2-র ক্ষেত্রে দেখি, তাহলে এখানে পার্শিয়াল প্রেশার অফ CO2 কি ছিল? 45 mmHg। আর এইখানে আমাদের পার্শিয়াল প্রেশার অফ CO2 কি ছিল? দ্যাট ওয়াজ 40 mmHg। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি 40 রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 45 রয়েছে। তো হাই টু লো যাবে, মানে ব্লাড থেকে আমাদের অ্যালভিওলাইয়ের ভেতরে কিন্তু চলে যাবে। তো এখানে ব্লাড থেকে অ্যালভিওলাইয়ের ভেতরে কে ডিফিউজ হবে? এইটা হবে আমাদের CO2। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকর্ডিং টু পার্শিয়াল প্রেশার, ফ্রম হাই পার্শিয়াল প্রেশার টু লো পার্শিয়াল প্রেশার আমাদের কি হবে? গ্যাসের ডিফিউশন হবে বা এক্সচেঞ্জ অফ গ্যাস হবে। অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখলাম এখানে 104 mmHg রয়েছে, এখানে ব্লাডের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে রয়েছে আমাদের 40 mmHg। তো এখানে অক্সিজেনের ডিফিউশনটা কোথা থেকে কোথায় হবে? অ্যালভিওলাই টু ব্লাড, কারণ এখানে হাই টু লো। আর এখানে CO2-র ক্ষেত্রে যদি দেখি, তাহলে হাই পার্শিয়াল প্রেশার রয়েছে আমাদের ব্লাডের মধ্যে 45 mmHg, লো রয়েছে আমাদের অ্যালভিওলাইয়ের মধ্যে, তো হাই টু লো আমাদের ডিফিউশন হবে। ওকে, তো ফ্রম ব্লাড টু অ্যালভিওলাই এটা হবে। ওকে, তো আফটার দ্য এক্সচেঞ্জ আমাদের অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে PO2 আমরা কি পেয়েছিলাম? 95 mmHg আমরা পেয়েছিলাম, আর PCO2 আমরা পেয়েছিলাম, দ্যাট ওয়াজ আওয়ার 40 mmHg। ওকে, আচ্ছা, এরপরে আমরা বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু দেখব। ওকে, দিস ইজ বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু, বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যু। ওকে, এইখানে আমাদের অক্সিজেনেটেড যে ব্লাড, এইখানে আমাদের PO2 কি ছিল? 95 mmHg। ওকে, আর এইখানে আমাদের টিস্যুর মধ্যে PO2 কি রয়েছে? 40 mmHg। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হাই রয়েছে, এখানে লো রয়েছে। তাহলে অক্সিজেন কোথা থেকে কোথায় যাবে? অক্সিজেন ব্লাড থেকে টিস্যুর মধ্যে যাবে, ফ্রম ব্লাড টু টিস্যু। অক্সিজেন ব্লাড টু টিস্যুর মধ্যে যাবে। এরপরে আমাদের CO2-র ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে আমাদের CO2 রয়েছে, PCO2, দ্যাট ইজ 40 mmHg। এইখানে আমাদের যে PCO2 রয়েছে, দ্যাট ইজ আওয়ার 45 mmHg। তাহলে হাই টু লো কোথায় যাবে? ফ্রম টিস্যু টু ব্লাড। এখানে টিস্যুতে বেশি রয়েছে, তো টিস্যু টু ব্লাড যাবে, তাহলে টিস্যু থেকে ব্লাডে আমাদের CO2টা চলে যাবে। তো এই হচ্ছে আমাদের ডাইরেকশন অফ গ্যাসিয়াস ডিফিউশন। ডিফিউশনটা কোন দিক থেকে কোন দিকে হবে এটা আমরা দেখলাম। ওকে, এরপরের টপিকটা কিন্তু একটা টপিক বাকি থাকলো, স্ট্রাকচার অফ হিমোগ্লোবিন অ্যান্ড ফাংশন।
সেটা আমরা এর পরের ক্লাসে নিয়ে নেব। আজকে কোশ্চেন কটা করে নিই। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ পালমোনারি সারফেক্ট্যান্ট? পালমোনারি সারফেক্ট্যান্টের কি প্রাইমারি ফাংশন ছিল? সারফেস টেনশনটাকে কমিয়ে দেওয়া, ডিক্রিজ দ্য সারফেস টেনশন টু প্রিভেন্ট অ্যালভিউলার কোল্যাপস। দিস ইজ দ্য কারেক্ট আনসার। Respiratory distress syndrome RDS in newborn baby is caused by deficiency of surfactant. Next, which cell in the lung produce surfactant? কোনটা ছিল আমাদের? টাইপ 2 pneumocyte. এরপরে lung compliance is defined as ease with which lung can expand. Next, এখানে বলা হচ্ছে হাই লাং কমপ্লায়েন্স কার ক্ষেত্রে দেখা যায়? আমরা দেখেছিলাম পালমোনারি ডিজিজ যদি কারো ক্ষেত্রে থাকে, রেসপিরেটরি ডিজিজ যদি কারো ক্ষেত্রে থাকে, তখন সেই ক্ষেত্রে লাং কমপ্লায়েন্সটা কমে যায়। কিন্তু একটা এক্সেপশন ছিল, যেটা ছিল এমফাইসিমা। এমফাইসিমার ক্ষেত্রে লাং কমপ্লায়েন্সটা বেড়ে যেত। ওকে, আমি সেটা আলাদা পয়েন্ট লিখেও ছিলাম। এরপরে হুইচ ফ্যাক্টর ডিক্রিজেস লাং কমপ্লায়েন্স? কোন ফ্যাক্টরটা লাং কমপ্লায়েন্সকে ডিক্রিজ করে দেয়? সেটা সারফেক্ট্যান্ট। ওকে, ইলাস্টিসিটি অফ লাং টিস্যু, ইনক্রিজড কানেকটিভ, আচ্ছা ডিক্রিজ করতে হবে না, তো লাং কমপ্লায়েন্সটাকে বাড়িয়ে দেয় সারফেক্ট্যান্ট। ইলাস্টিসিটি অফ লাংস, হ্যাঁ এটা বাড়িয়ে দেবে। ইনক্রিজড কানেকটিভ টিস্যু ডিপোজিশন, ডিপ ইন্সপাইরেশন। তো এখানে আমাদের আনসার হয়ে যাবে ইনক্রিজড কানেকটিভ টিস্যু ডিপোজিশন। হ্যাঁ, কানেকটিভ টিস্যু ডিপোজিশন যদি বেড়ে যায় তখন সেই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ কমে যাবে। ইলাস্টিসিটি যদি বেড়ে যায় তখন লাং কমপ্লায়েন্সটা, ওকে, এটা আমাদের অপশন হয়ে যাবে। ওকে, নেক্সট। ওকে, এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ক অফ ব্রিদিং ইনক্রিজেস ইন, কোন ক্ষেত্রে ওয়ার্ক অফ ব্রিদিংটা বেড়ে যায়? ওকে, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, এই ক্ষেত্রে ওয়ার্ক অফ ব্রিদিং বেড়ে যায়, আমরা দেখেছিলাম। ওকে, which component contributes most to the work of breathing in restrictive lung disease? রেস্ট্রিক্টিভ লাং ডিজিজের ক্ষেত্রে কোনটা বেশি কন্ট্রিবিউট করে? এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা তখন কিন্তু বেশি কন্ট্রিবিউট করে। ওকে, ইলাস্টিক রিকয়েলটা নর্মালি 65% থাকে, কিন্তু এখানে এই ফ্যাক্টরটা বেড়ে যায়। ওকে, এর পরেরগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখানে একটা জিনিস, এই যে এয়ারওয়ে রেজিস্ট্যান্সটা, এটা কিন্তু এই ক্ষেত্রে বেড়ে যাবে। রেজিস্টিভ ওয়ার্ক এটা কিন্তু বেড়ে যাবে, কিন্তু এটা নট মোর দ্যান, রেজিস্টিভ ওয়ার্ক উইল নেভার মোর দ্যান ইলাস্টিক ওয়ার্ক। ইলাস্টিক ওয়ার্ক থেকে কখনো এটা বেশি হবে না, তো সবসময় কিন্তু এটাই বেশি থাকবে। তো মোস্ট কন্ট্রিবিউট কে করবে? এখানে ইলাস্টিক ওয়ার্কটাই থাকবে। ওকে, তো এটা একটু আমার একটু ভুল হয়েছিল, এটা একটু মাথায় রাখবে। ওকে, তো নেক্সট বাকি কোশ্চেনগুলো তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে। ওকে, আমাদের চ্যানেলটা তোমরা টেলিগ্রামে অবশ্যই জয়েন করবে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা পিডিএফ কিন্তু পেয়ে যাবে। ওকে, পিডিএফ তোমরা সমস্ত টেলিগ্রাম থেকে পেয়ে যাবে, সেখান থেকে পিডিএফ নিয়ে তোমরা পিডিএফের সমস্ত কন্টেন্টটা তোমরা তৈরি করবে, পড়াটা করবে সেখান থেকে। আর যেই পিডিএফে তোমাদের কন্টেন্ট দেওয়া হচ্ছে এর বাইরে কিন্তু তোমাদের কিছুই থাকবে না, সম্পূর্ণ তোমরা এখান থেকেই পাবে। তো পিডিএফটা তোমরা ভালো করে পড়বে, ভালো করে তৈরি করবে, সেখানে যেগুলো তোমাদের দেওয়া থাকছে হোমওয়ার্ক, সেটা তোমরা ভালো করে করবে। ওকে, আজকের লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লেকচারটি লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ওকে, কারো কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট করবে। আর হ্যাঁ, কমেন্ট সেকশন অবশ্যই জানাবে তোমাদের লেকচারটা কেমন লাগছে। একটা ইন্টারাকশন, টু অ্যান্ড ফ্রো ইন্টারাকশন থাকাটা অত্যন্ত জরুরি, সেটা আমাদের মোটিভেট করে। তো তোমাদের লেকচারটা কেমন লাগছে, কোনো কিছু মডিফিকেশন লাগবে কি না, সেটাও তোমরা অবশ্যই লেকচারে জানাবে, কমেন্টে জানাবে। ওকে, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করবে। Okay, so thank you so much for attending today's class. Okay, I hope you enjoyed today's class. So take care. Hope to see you in the next video.